নামে করছিলাম এমএফজেড, তাই না? মফিজ নামে ওটা করা যাবে না, মফিজ নামে কোনোভাবেই করা যাবে না। এই আপনাকে খুঁজতেছে কি? আমি বললাম নাই, ইয়া ভাই আসছে বলে। তাহলে আপনাদের ব্যাচের নামটা একটু মনে রাখেন। নিউ ফোল্ডার SPI S C 001 আপনাদের, তাহলে একটু মিস্টেক হয়ে গেছে ভুলে, এখানে আমি দিয়ে দিই মর্নিং, তাহলে ম্যানেজ মডেল আর ভুল হবে না। আর এদেরটাকে দিয়ে দিই ইভিনিং। ওকে, তাহলে আপনাদের আজকে ক্লাস 1 ধরা হবে আজকে থেকে, কোথায় গেল? এবার আমরা ম্যানেজ সাইটে যাই। আজকে থেকে আপনাদের লাইভ শুরু। তাহলে SM001 এটা হচ্ছে আপনাদের SM এই সিরিজ। আমার মনে থাকবে না, আপনাদের দায়িত্ব মনে করা দেওয়া। সিরাজগঞ্জ মর্নিং, তাহলে এই ফোল্ডারটা কপি করি, কারণ আজকে থেকে আর ফোল্ডার এদিক ওদিক করা যাবে। এখন আমরা যতদূর এর আগে আলোচনা করছিলাম অনেক আগে, সেটা হচ্ছে একটা সফটওয়্যার কতগুলা কাজ করতে পারে, কয় হাজার, 3টা কাজ করতে পারে। ইনপুট নেয়, প্রসেস করে, আউটপুট দেয়। এখন শেখার সময় আমি ইনপুট নিব কি, আগে থেকে ইনপুট নেওয়া একটু কমপ্লিকেটেড, ওই জন্য শেখার সময় আগে আউটপুট দেওয়া শিখবো, তারপর প্রসেস করা শিখবো, তারপর ইনপুট নেওয়া শিখবো। ঠিক আছে? আউটপুট দিতে গেলে পিএইচপিতে আমার হাতে একটাই অপশন আছে, সেটা হচ্ছে প্রিন্ট আর ইকো। একটা কেমন হলো, দুইটা, কিন্তু আমরা তো দুইটা ইউজ করবো না, হয়তো যে কোনো একটা ইউজ করবো। কখন কোনটা ইউজ করবো সেটা আমার জানার দরকার আছে। p1.php নাম দিলাম। আমরা কোনো প্রকার HTML শিখতে আসে নাই, অর্থাৎ HTML সব আমরা কেটে দিব, HTML সব কেটে দিব। সেক্ষেত্রে যাহা লিখিব PHP ট্যাগের ভিতরেই লিখিব। ওমা, আমার কিবোর্ড কাজ করতেছে না নাকি? PHP, এখন আমরা আউটপুট দিতে চাইলে আমাদের লিখতে হবে প্রিন্ট। HTML এ যেমন যাই লিখতাম তাই আউটপুটে যাইতো, কিন্তু PHP এর ভিতর তা হবে না। প্রিন্ট লিখতে আউটপুটে যাবে, আদারওয়াইজ ওটা প্রসেস হবে। আর আপনি লাখ লাখ লাইন লেখেন, প্রিন্ট লিখলেন না, কোনো আউটপুট নাই। তাহলে প্রিন্ট লিখে আমরা যা লিখি তাই লিখবো। এবং পরের লাইনে আমরা প্রিন্ট দুইবার লিখছি, তাই না? প্রিন্ট লিখে আমরা লিখবো হচ্ছে প্রিন্ট ইকোর পার্থক্য দেখাইছি, তাহলে বললেন না যে? আচ্ছা, তাহলে প্রিন্ট ইকো দেখাইছি, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের পার্থক্য দেখাইছি, পাক্কা? ভেরিয়েবল হালকা দেখাইছি, আর বলছি যে পরের ক্লাসে ডাটা টাইপ করাবো, তাই না? ওকে, এখন আমরা একটা ব্যাপারে আসি, হোক এরকম ভুল ত্রুটি হবে। এবার আমরা শুরুতে আসি। ভেরিয়েবল আমরা কেন ডিক্লেয়ার করবো সেটা আমরা জানি, যে কোনো ভ্যালু যদি আমি র্যামে লোড করে রাখতে চাই এবং কি ভ্যালু আছে আমি জানি না, বাট আমি ওখানে যা জমা করে রাখছি তা পরবর্তীতে ইউজ করব, এই সব কারণে আমরা ভেরিয়েবল ইউজ করব। তো ভেরিয়েবল ইউজ করতে গেলে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়। PHP যেহেতু বড় লোকদের ল্যাঙ্গুয়েজ, সেহেতু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আপনাকে ডলার সাইনটা দিতে হবে, ফার্স্ট, এক নাম্বার কথা। সেকেন্ড, একটা নাম দিতে হবে। কোনো নাম রাখবো, তাহলে ভেরিয়েবলের নাম নেম দিই, ABC না দেই, ABC যদি ভেরিয়েবলের নাম দেই, তাহলে কোনটাতে নাম রাখছি, কোনটাতে এজ রাখছি, কোনটাতে ডেট অফ বার্থ রাখছি, একটু পরে আমি ভুলে যাব না, বারবার আমার দেখে আসতে হবে। ওই জন্য ভেরিয়েবলের নামটা সবসময় ডিলিটেড থাকা উচিত। ভেরিয়েবলের নাম দেওয়ার সময় কিছু কম্পালসারি নিয়ম আছে, মানে এই নিয়মটা আপনাকে মানতেই হবে। সেটা হচ্ছে ভেরিয়েবলের নামটা অবশ্যই ক্যারেক্টার দিয়ে শুরু হতে হবে। ভেরিয়েবলের নামের ভিতর কোনো স্পেশাল ক্যারেক্টার, কোনো স্পেস থাকা চলবে না, ঠিক আছে? আর কিছু রিকমেন্ডেশন আছে। রিকমেন্ডেশন মানে হচ্ছে মানলে ভালো, না মানলে কেউ আপনাকে ফাঁসিতে ঝুলাবে না, ঠিক আছে? মানে না মানলে কেউ আপনাকে জামাত বা আওয়ামী লীগ বলে গালি দিবে না। সেই রিকমেন্ডেশন গুলো হচ্ছে, নামটা আপনি ছোট হাতের করেন, স্পেসের জায়গায় আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন, অথবা আপনি ক্যামেল লেটার ইউজ করতে পারেন। ক্যামেল ওয়ার্ড বুঝি? ক্যামেল ওয়ার্ডটা বুঝাচ্ছি। এই যে ফুল নেম, এটা হচ্ছে ক্যামেল ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে বড় হাতের,
আর শুরুটা ছোট হাতের। বোঝা গেছে? তাহলে এইভাবে বোঝা যায় ব্যাপারটা। তো আমি আশা করবো আপনারা সবাই ক্যামেল ওয়ার্ডটা ইউজ করবেন, আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আসলে ডিপেন্ড করবে কার উপর, আপনি যে প্রথম জবটা পাবেন বা লং টাইম যে প্রোগ্রামার হিসেবে জবটা করবেন সেখানকার টিমটা কি পছন্দ করে সেই অনুযায়ী আপনার পছন্দ বা রুচি অনেকটা সাজাই দেবে। আমার দায়িত্ব হচ্ছে সবগুলো বলা। আর রিকমেন্ডেশন নামটা রিলেটেড থাকা উচিত। ভেরিয়েবলের নামের পরে ফলোইং ডিজিট থাকতে পারে, নেম 1, নেম 2, নেম 3, নেম 4 এরকম থাকতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। নামটা যেন ছোট হয়, কারণ কম্পাইলার 32 ক্যারেক্টার পর্যন্ত ডিস্টিংগুইশ করতে পারে। মানে 32টা ক্যারেক্টার পর্যন্ত যদি সেম হয়, পরে যদি আলাদা হয় তাহলে সব ভেরিয়েবলকে সে সেম সেম মনে করবে। আর কিছু নিয়ম পিএইচপির ক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করে রাখলেন যেতে ভ্যালু পরে দিব, লাভ নাই, ওই একই কথা। এই ডিক্লেয়ার করা আর না করা একই কথা। সেক্ষেত্রে পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে শুরুতে আপনি ভ্যালু দিয়ে দিবেন এই, তাহলে সে বুঝে যাবে এই ভেরিয়েবলটা ডাটা টাইপ স্ট্রিং। যেহেতু আমরা দেখতেছি পিএইচপিতে ইন্টিজার ক্যারেক্টার বলে দেওয়ার কোনো উপায় নাই, ডাইরেক্ট ভ্যালু অ্যাসাইন করলে সে বুঝে যাবে এটা ডাটা টাইপ কি। এখন এটা টাইপ ধরতে পারে কিনা তার আগে আমাকে বুঝতে হবে যে ডাটা টাইপ কি। ডাটা টাইপ কি আপনাদের পড়াইছি? পড়াইনি, তাই না? টাকা পয়সা, হালকা চিঠিপত্র, কাগজপত্র রাখার জন্য কি পকেট, মোবাইল রাখার জন্য পকেট। সেই পকেটটা সামনের পকেট, পিছের পকেটে কেউ মোবাইল রাখে? কেন? বাঁকা হয়ে যাবে, ভাঙে যাবে, ডিসপ্লে ফাটে যাবে, তাই না? পিছনের পকেটে মোবাইল রাখা যাবে না। পকেটে কি পানি নিয়ে আসতে পারবো? বোতলে নিতে হবে, বোতল পকেটে নেওয়া যাইতে পারে যদি সাইজটা পকেটে আটে। তাহলে বিভিন্ন অবজেক্ট অনুযায়ী তাদের কন্টেইনার গুলা ডিফারেন্ট না? তাহলে বিভিন্ন ডাটা অনুযায়ী তার ডাটা টাইপ ডিফারেন্ট হবে, একই ব্যাপার। এখন ডাটা টাইপের যদি আমরা বেসিক ধরি, যে দুনিয়াতে বেসিক 4 ধরনের ডাটা টাইপ আছে। কয় ধরনের? একটা হচ্ছে ইন্টিজার, কাকে যেন পড়াইছে আছে, পাবো আর লেখা লাগবে না, এটা পাচ্ছে না লাইনটা ল্যাপটপের চাপতে লাগবে। তাহলে ডাটা টাইপ আছে বেসিক 4টা: ইন্টিজার, ফ্লোটিং, ফ্লোটিং পয়েন্ট, বুলিয়ান, ক্যারেক্টার। এর মধ্যে প্রোগ্রামেটিক্যালি ইন্টিজারকে আমরা বলি হচ্ছে ইন্ট। কি বলি? ইন্ট। ফ্লোটিং পয়েন্টকে বলি ফ্লোট, বুলিয়ানকে বলি বুল অথবা ক্ষেত্র বৈশিষ্ট্যে বিট, আর ক্যারেক্টারকে আমরা বলি চার অথবা ক্যার, যে যেটা বলি, কোনো সমস্যা নেই। যদি কোনো ভেরিয়েবল আমরা পিএসসি তে এইভাবে ডিক্লেয়ার করি যে $a ইকুয়াল টু 10, তাহলে এ ধরে নিবে এটা ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, কারণ ভ্যালুটা ইন্টিজার। তাহলে ইন্টিজার হিসেবে যদি ধরে নেয় তাহলে জায়গাটা কেমন নিবে? আপনারা একটা বেসরকারি ইনস্টিটিউটে কোর্স করতে আসছে, তাহলে আপনাদের ক্লাস দিতে গেলে এসি দিতে হবে। আবার সরকারি ইনস্টিটিউটে গেলে দূর কিসের এসি, তোরে নিচে এটাই মেলা, তাই না? ব্যাপারটা ধরন আছে তো। তাহলে এখানে জায়গাটা কতটুকু নিবে? ইন্টিজার যদি কোনো ভেরিয়েবলকে ইন্টিজার হিসেবে রিকগনাইজ করে তাহলে র্যামেটা জায়গা নেবে ঠিক এইভাবে এবং এর ভিতরে রাখবে 10। এখন এই জায়গাটা কয় বিঘা? কম্পিউটারে কি বিঘা হয় না বিট? বিট। তাহলে এই জায়গাটা নিবে হচ্ছে 32 বিট বা হচ্ছে 4 বাইট। বুঝা গেছে ব্যাপারটা? কেউ মুখস্থ করেন না বা লিখেন না, জাস্ট মনে রাখেন। পরবর্তীতে যদি মনে পড়ে যে এটা কত বিট নেয়, অনলাইনে সার্চ দিবেন যে একটা ইন্টিজার ভেরিয়েবল কত বিট জায়গা নেয় পিএইচপি। আমি যেটা করাচ্ছি এটা গ্লোবাল প্রোগ্রামিং কনসেপ্ট, সব ধরনের প্রোগ্রামিং কনসেপ্টের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। ওকে, এখন জায়গার পরিমাণ যখন জানলাম তখন আমার জানতে হবে যে এখানে সে কত পর্যন্ত ভ্যালু নেয়। তাহলে এক বিটে আমরা রাখতে পারি 0 অথবা 1, 2 রাখতে গেলে 1 0, 1 1 3 হলো, 4 রাখতে গেলে আমাকে একটা বিট বাড়াইতে হবে। তারপরে এই যে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7, 8 রাখতে গেলে আরেকটা বিট বাড়াইতে হবে। এরপরে 16 তে গেলে আরেকটা বিট, তারপর 32 গেলে আরেকটা বিট বাড়াইতে হবে, তারপর 64 তে আরেকটা বিট বাড়াইতে হবে। এখানকার হিসাবটা হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। তাহলে যেহেতু এই শাখাটা 32 বিট জায়গা নিছে, তাহলে এর জায়গায় কত বসবে? এটা যদি ক্যালকুলেটরে চাপা যায় 2 টু দি পাওয়ার 32 - 1, তাহলে হিসেবে আসবে 429 কোটি সামথিং। প্র্যাকটিক্যালি দেখা যায় পিএইচপি তে দেখানো সম্ভব না, কারণ এতে যদি আমি আরো বেশি ভ্যালু রাখি ও ডাটা টাইপ চেঞ্জ হয়ে যাবে না, কারণ তো ভ্যালু দেখে ডাটা টাইপ ইয়ে করে। তারপর আমরা লজিকটা জানার চেষ্টা করতেছি। প্র্যাকটিক্যালি দেখা যায় একটা ইন্টিজার ভেরিয়েবলে 429 কোটি রাখা যায় না, রাখতে গেলে সেটা ইন্টিজার অন্য কিছু হয়ে যায়। কি হয় জানি না, কিন্তু অন্য কিছু হয়ে যায়।
তার কারণটা অনুসন্ধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তারা 6 মাস অনুসন্ধান করে বের করছে যে 32 বিট আসলে ইউজ করতে পারে না, ইউজ করতে পারে 31 বিট, যেটা ক্যালকুলেটরে চাপলে আসে 214 কোটি সামথিং। কেন আসে 31? এক বিট কই যায়? এই দেখেন, এই ভ্যালুটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। এই ভ্যালুটা নেগেটিভ না পজিটিভ সেটা রাখার জন্য একটা বিট রিজার্ভ হয়, একটা বিট রিজার্ভ করে ফেলে। তাহলে ওই বিটটাকে বলা হয় সাইন বিট। কি বিট? সাইন বিট। ইন্টারভিউতে সাইন বিট এখন কোশ্চেনগুলো বলতে পারবেন না, বইয়ের ভাষায় না, নিজের ভাষায় বলতে পারবেন কিনা? তাহলে এই সাইন বিট পজিটিভ না নেগেটিভ, এই জন্য একটা বিট ইউজ হয়, যার কারণে আমি ইউজ করতে পারতেছি 214 বিট সামথিং পর্যন্ত ভ্যালু রাখতে পারতেছি। কিন্তু কথা হচ্ছে এই 214 বিটটা হচ্ছে -214 বিট থেকে শুরু করে +214 বিট পর্যন্ত। এটা একটা সুবিধার কথা। এখন আমার এমন একটা ভেরিয়েবল যেখানে আমি জীবনেও নেগেটিভ সংখ্যা আনবো না। এই কত টাকা দিছে, ও কত টাকা দিছে, ও কি মাইনাস এত টাকা দিছে ওইভাবে হিসাব করব? ওর এত টাকা ক্রেডিট, ওর এত টাকা ডেবিট, এইভাবে হিসাব করব, তাই না? ওর এত জমা, ওর এত তুলো। আমার মাইনাস ফিগার কোনোদিন আসবে না। সেই ক্ষেত্রে খামাকা এক বিট আমার অযথা রিজার্ভ হয়ে আছে না? আর এক বিট মানে কি? আমার অর্ধেক ক্যাপাসিটি। এক বিট বাড়লেই তো ডাবল হয় নাকি ভাইয়া? এক বিট বাড়লে ডাবল হয় না? সেই ক্ষেত্রে আমরা এটাকে কি ডিক্লেয়ার করব? অন্যান্য প্রোগ্রামিং এ আমরা ইউ ইন্ট বলে ডিক্লেয়ার করতে পারি। কি বলে ডিক্লেয়ার করতে পারি? ইউ ইন্ট অথবা আনসাইন $a, আনসাইন ইন $a, যেভাবে কিছু আমরা ডিক্লেয়ার করতে পারি। আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, আপনাদের ধারণা দিতেছি যাতে আপনারা ফাইট করতে পারেন। ঠিক আছে? যুদ্ধে জেতার কোনো অস্ত্র আমার কাছে নাই, তো ফাইট করতে দেওয়ার জন্য মতো অস্ত্র আছে, যে তলোয়ার নিয়ে যা ফাইট করো। ক্লিয়ার? তাহলে ডলার সাইন দিয়ে ভেরিয়েবলটা শুরুই করতে হবে, এটা পিএইচপি নিয়ম। তো যে কোনো ভেরিয়েবলের যে কোনো নাম দিতে গেলে শুরুতে ডলার সাইন। বসেন বসেন বসে বলেন। ইন্ট না, সিতে ইন্ট, পিএইচপিতে ডলার সাইন না দিলে ওটাকে ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবে। হ্যাঁ ও সমস্যা, কিন্তু সেক্ষেত্রে ডলার সাইন ইন্ট, তাই না? তাহলে ওই ভেরিয়েবলের নাম ইন্ট, ডলার সাইন ইন্ট, কোনো সমস্যা নেই। ঠিক আছে? জাস্ট এখানে একটা নাম হিসেবে ইউজ করতে হবে। বুঝা গেছে? ওটাকে আর কিওয়ার্ড হিসেবে করব না। যাই হোক, তাহলে ইন্টিজারের এরকম ভার্সন থাকে, আনসাইন হতে পারে, নরমাল হতে পারে। সাইন হলে একটা বিট রিজার্ভ থাকবে, সাইন বিট থাকবে। ক্লিয়ার? আনসাইন হলে সাইন বিট থাকবে না। এখন আনসাইনডেও যদি করি কোনোভাবে, তাহলে আমার 429 কোটি, এই ভ্যালুটা খুব কম না? কেমনি কম? এত কোটি টাকা যদি আপনার থাকে তাহলে কম, কিন্তু যদি আসলেই থাকে, থাকার 2 মাস পরে কম। বুঝলেন এই ব্যাপারটা? এখন যা 5000 টাকায় চলে না, 8 হইলে ভালো হতো। তার ওই 8 হইলে এখন 5000 এ 3 শট করে, 8 হইলে 4000 শট করবে। ঠিক আছে? 15 হইলে 10000 শট করবে। এটা আমি সবসময় বলি আমি গরিব গরিব, আমাদের অ্যাকাউন্টে মুজাহিদ ভাই একটা আসছে, ভাই আপনি কিভাবে গরিব? আমি মাসে বুঝাই আপনার কত টাকা শর্ট করে মাসে? 15-20 হাজার। আমার বাবা 1 লাখ টাকা শর্ট করে, এবার বলেন কে গরিব? যাই হোক, দুষ্টামি গুলো আমার করতেছে। এখন দুষ্টামির আসল দুষ্টামি হচ্ছে 429 কোটিতেও আমার শর্ট করতে পারে, এর চেয়ে অনেক বড় ভ্যালু নিয়ে আমি কাজ করতে পারি। তখন এই ইন্টিজার কত জায়গায় হচ্ছে 32 বিট। তাহলে রেগুলার ইন্টিজার সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 32 বিট জায়গায় নেয়। এর চেয়ে বেশি লাগলে আপনি বলতে পারেন লং। ওই যে রান্নাঘরে যে লং থাকে সেটা না, ঠিক আছে? লং মানে লম্বা, অথবা বিগ, অথবা ইন 64। মনে পড়বে? এগুলো আমরা ডাটাবেসে গেলেই পাইতে পারি। আবার এরকমও পাবেন যে শর্ট, টাইনি, স্মল, আবার আপনি ইন্ট 16 এরকমও পাইতে পারেন। তবে ইন্টিজারে 64 বিটের বেশি কোথাও পাবেন না, ইন্টিজারে 64 বিটের বেশি কোথাও পাবেন না। তাহলে ইন্ট 64 মানে 2 টু দি পাওয়ার 64 যদি ক্যালকুলেটরে ছাপেন অনেক বিশাল ভ্যালু আসবে। এর চেয়ে বড় ভ্যালু আসলে লাগে না, মানে আমাদের কমার্শিয়াল রিলেটেড সফটওয়্যার ট্যাক্টর করতে গেলে এর চেয়ে বড় বেশি লাগে। বুঝা গেছে? এখন ইন্টিজারের সমস্যা হচ্ছে, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, 10 20 30 40 100 200, কোনো দশমিক থাকা চলবে না। যদি দশমিক আসে তাহলে আপনাকে যেতে হবে ফ্লোটিং পয়েন্টে। ফ্লোটিং পয়েন্টেরও একই কাহিনী, 32 বিট, এবং ওই 32 বিটে যদি আপনার না খোলায় তাহলে ফ্লোট 64 অথবা বিগ ফ্লোট অথবা লং ফ্লোট, এটা নাই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর বদল আছে ফ্লোটের বড় ভাই, তার নাম ডাবল।
ঠিক আছে? ডাবলেও যদি না খুলে, ডাবল তো 64 বিট নিবে, তখন আছে ডেসিমাল অথবা রিয়েল ভাই। ঠিক আছে? এটা কত জায়গায় নেবে? 128। কেন আমি ঠিক ঠিক কাটা বলতে পারতেছি না? এটার কারণও আছে। PHP তে এক এক ভার্সনে আপনি প্রিন্ট দিবেন এক এক ডাটা টাইপ করবে। আর অন্য ল্যাঙ্গুয়েজের কথা বলে যদি, তাহলে কোনটাতে বিগ ইন্ট নামে আছে, কোনটাতে int64 নামে আছে। ঠিক আছে? এইজন্য আমি আপনাদের একটা ভাষার ধারণা দিচ্ছি, যাতে আপনি যখন অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাবেন তখন ওইটা অনুযায়ী আপনি আইডিয়া করে ফেলতে পারবেন। আমার ঘুম থেকে উঠতে কষ্ট হয়, তুমি সুস্থ হয়েছি তাহলে আগে উঠে গেল। আচ্ছা যাই হোক, তাহলে ইন্টিজার 14 পয়েন্ট গেল। এরপর আমরা আসি বুলিয়ান। এইটা মেমোরিতে সবচেয়ে বেশি জায়গা নেয়, এর চেয়ে বেশি জায়গা নেওয়া সম্ভব হয় না। এই জায়গা নেওয়া হচ্ছে 1 বিট। 1 বিট 1 বিট রাখার কারণে এটাতে রাখা সম্ভব আন্ডা অথবা 1। আন্ডা পর্যন্ত আপনার পরীক্ষা আন্ডা পান নাই, তাহলে তো আর এত দূর আসছেন না, দু একটাতে হয়েছে অ্যাক্সিডেন্টলি। যাই হোক, তো এইটাতে তাহলে ভ্যালু রাখা যাবে সত্য মিথ্যা, ইয়েস নো, ট্রু ফলস, 0 1 আছে নাই, এটা পয়েন্ট করার জন্যই রাখা যাবে, আর কিছু না। ক্ষেত্র বিশেষে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা বুল হিসেবে চেনে, বুল, তারা এটাতে জায়গা নেয় 4 বাইট। সেটার কারণও আলাদা আছে। সেখানে ভ্যালু রাখা যায় ট্রু ইজ ট্রু, ট্রু পুরো ওয়ার্ডটাই রাখা যায়, ফলস আরেকটা দেখা যায় নাল, যেটা নিয়ে আমরা পরে কথা বলবো, এখন আর মাথা ঘুরাইতে চাই। ঠিক আছে? এরপর আসে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কিবোর্ডের যে কোনো কি যদি ASCII ফরম্যাটে থাকে, তাহলে এটা জায়গা নেবে 2 বাইট, মানে 16 বিট। তাহলে ক্যারেক্টার একটাই রাখা যায়। ক্যারেক্টার দিয়ে কি আমরা কোনো নাম, ঠিকানা, কন্টাক্ট নাম্বার প্রকাশ করতে পারবো? তখন আমাদের ক্যারেক্টারের অ্যারে নেওয়া লাগবে, যেমন এতগুলো ক্যারেক্টার হবে সিকোয়েন্সিয়াল। তো এইটা কাজ করতে গেলে আমাদের প্রফেশনাল লাইফে আমরা একটু প্রবলেম করব। একজনের নাম প্রসেস করতে যদি আমার 10 মিনিট লাগে, তাহলে সমস্যা। এরকম স্ট্রিং ভেরিয়েবল আমার হাজার হাজার থাকে। ওইজন্য আমরা অ্যাডভান্স ডাটা টাইপ স্ট্রিং ইউজ করি। কেন অ্যাডভান্স বলতেছি? একই ক্যারেক্টার থেকে হইছে, সিকোয়েন্সিয়াল ক্যারেক্টারটাকে খুব ভালো করে ম্যানেজ করা হয়েছে, এবং এর সাথে কিছু ফাংশনালিটি আছে। যেমন একটা স্ট্রিং ভেরিয়েবল যদি আপনি নেন বা কম্পাইলারকে বুঝাইতে পারেন ইহা একটা স্ট্রিং, তাহলে ওইখান থেকে আপনি সাব স্ট্রিং করতে পারেন। সাব স্ট্রিং কি? স্ট্রিং এর একটা অংশ, যেখানে ঢাকা আছে, ঢাকার পরে হাইফেন আছে, তারপরে যেই কয়টা ডিজিট আছে সবগুলো আমি নিব, বাকি সব বাদ। 100 তম ক্যারেক্টার থেকে 150 তম ক্যারেক্টার পর্যন্ত নিব। প্রথম 200টা ক্যারেক্টার নিব। ঠিক আছে? প্রথম 5টা ক্যারেক্টার বাদ দিব, শেষের 10টা ক্যারেক্টার বাদ দিব, মাঝখানে যা আছে তাই নিব। ক্যারেক্টারগুলো যা আছে তার মধ্যে স্পেশাল ক্যারেক্টারগুলো সব বাদ দিব, এক্সট্রা স্পেস বাদ দিব, এস্টিমেট ট্যাগ বাদ দিব। এরকম হাজার হাজার ফাংশন আছে। সব ক্যারেক্টারকে ক্যাপিটালাইজ করে ফেলবো, সবগুলোকে লোয়ার ফরম্যাটে করে ফেলবো, লোয়ার লেটারে করে ফেলবো। এরকম অনেক ফাংশন আছে, যার কারণে এটাকে কি বলে? অ্যাডভান্স ডাটা টাইপ, আর এগুলো বেসিক ডাটা টাইপ। ঠিক আছে? আরো অ্যাডভান্স ডাটা টাইপের কিছু एग्जांपल আছে, যেমন ডেট টাইপ। এখন এইখানেও বিরোধী দলের লোকজন কিছু কথাবার্তা বলতে পারে। সেটার জন্য আমরা তারা কি রকম কথা বলতে পারে যে ভাই আপনার বয়সের ডাটা টাইপ কি? কি হবে? ইন্টিজার, তাই না? এই যে একটা ভেরিয়েবল যদি নেই বয়স দেই, ইন্টিজার হবে না? নামের ডাটা টাইপ কি? স্ট্রিং। স্ট্রিং। ডেট অফ বার্থের ডাটা টাইপ কি? ডেট টাইপ। ডেট টাইপ। আপনি কি বিবাহ করেছেন? এটা ডাটা টাইপ কি হবে? হ্যাঁ না, ঠিক আছে? হ্যাঁ না। আপনি কি বিবাহ করেছেন? হ্যাঁ করেছি, কিন্তু 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 এটা অপশন নেই, হ্যাঁ অথবা না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বুলিয়ান অথবা বিট। পাক্কা? এখন এই যে আপনি আপনার এই ওই আপনার ডাটা টাইপ, আপনার ডাটা টাইপ, আপনার বয়সের ডাটা টাইপ আছে, আপনার নামের ডাটা টাইপ আছে, আপনার ঠিকানার ডাটা টাইপ আছে, আপনার ডাটা টাইপ। একটিসিকে মেলায় নিয়ে গেছি, তো জেদ করবি কর, জিলাপি খাওয়ার জন্য জেদ কর, বাতাসা খাওয়ার জন্য জেদ কর, খেলনা নেওয়ার জন্য জেদ কর। ওই যে দোলনা ঘুরতেছে, নাগরদোলা চত্বর করে ঘুরতেছে, ওইটা খাবে। আর ওইটাতে ওঠার জন্য জেদ কর, ওটাও খাইতে পারে। সে কি জেদ, পরে নিয়ে গেছে, একটু ধরে দেখলো যে কেমন, এটা তো খাওয়ার জিনিস না, তারপরে তার পেস্টিজের আছে, তার জেদ খাবে। এখন আপনার টাকাটা কি বল? স্ট্রিং হবে না ভাইয়া। আপনার ডাটাটাই হচ্ছে ইটস কমপ্লিকেটেড ম্যান। একটু একটু কাছে আছে, পাশে সেটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড মানে মাল্টিপল। আমার একটা ডাটা টাইপ হবে না, আমার বেশ কয়েকটা ব্যাপার আছে, বয়স আছে,
হাইট আছে, ওয়াইড আছে, তাই না? তারপরে হচ্ছে এডুকেশন আছে, তারপরে অ্যাড্রেস আছে, কন্টাক্ট নাম আছে, ইমেল অ্যাড্রেস আছে, আছে না? তাহলে আমার ডাটা টাইপ হচ্ছে কম্পাউন্ড ডাটা টাইপ। এই কম্পাউন্ড ডাটা টাইপের সাপোর্ট কোনোদিন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিবে না। আপনি এখন স্টুডেন্ট দিলেন, নিয়ে আইডি নেম কন্টাক্ট রাখলেন, ও আবার কি করলো, আইডি নেম কন্টাক্ট আবার জেন্ডার, ও আবার কি করলো, অ্যাড্রেসটাও রাখলো, আর হচ্ছে কার কত রেজাল্ট সেটাও নিছে, এবং কোন কোর্স চলতেছে, লাস্ট কি সেমিস্টার চলতেছে সেটাও রাখছে। তাহলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম না, এইজন্য দুনিয়ার কোনো কোম্পানির এটা সাপোর্ট দিতে পারবে না। তুই নিবি, তুই বানা। এই টাইপের কম্পাউন্ড ডাটা টাইপগুলো করতে গেলে আমাদের চাইতে হবে হচ্ছে স্ট্রাকচার, মনে থাকবে, অথবা ক্লাস। এর মধ্যে স্ট্রাকচার ক্লাস দুটো আমি বুঝাই দেব, কিন্তু আমরা কাজ করব ক্লাসে। সেটা করার জন্য একটু অ্যাডভান্স লেভেলের লজিক দরকার। বেসিকটা শেষ করে আমরা এটাতে যাব। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট শিখতেই হবে, এটা মাস্ট। ওকে ওকে, তাহলে ডাটা টাইপ গেল। এবার পিএইচপি তে যেহেতু ডাটা টাইপ আমরা বলি না, সে বুঝে নেয়, তাহলে আমার জানতে হবে কোন ধরনের ক্ষেত্রে সে ক বলতে কচু বোঝে, এবং কোন ধরনের ক্ষেত্রে সে ক বলতে কলকাতা বোঝে, ঠিক আছে? এবং কোন ধরনের ক্ষেত্রে কলা বলতে ক বলতে কলা বোঝে, এবং কলা বুঝলে সেটা মালভোগ কলা না, সাগর কলা না, চিনি চাম্পা কলা, সেটাও আমার জানতে হবে, ঠিক আছে? তাহলে দেখি, এটা জানার জন্য খুব ভালো একটা অপশন আছে। এটা ক্লোজ হলো কেমনে? কিচ্ছু পারি না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। ভালো কথা বলেছেন। এই পিসিটা গেছে, এটা সারেন্ডার করে দিব, আমারটাতেই ক্লাস নেব। রেডি? এগুলা কোনো কোড যেহেতু আমি আপনাদের দিব না, আমি আপনাদের শুধু ভিডিও দিব। কোড দিলে সমস্যা আছে। ক্লাসে তো বুঝছেন, বাসায় গিয়ে বুঝছি। আর টাইপ করতে দিলে হাত এরকম হয়ে যাবে, মানে কিবোর্ডে আর বসবে না, এরকম হয়ে যাবে। তো এটা সমস্যা হয়, এটা ন্যাচারাল ব্যাপার। আপনিও বুঝবেন না, আমিও বুঝবেন না, ও বুঝছে তো স্যারে কি, কিন্তু আসলে কিছুই পারলো না সে। এবার আসি, তাহলে পিএইচপি তে এসে আমি যদি $a নামে একটা ভেরিয়েবল নেই, এতে 90 নেই, পিএইচপি তে একটা ফাংশন আছে গেট টাইপ। এই ফাংশনটা বলে দেয় যে কম্পাইলার এই শয়তানকে কিভাবে ধরছে। এখন গেট টাইপ দিলে তো হবে না, এটা আমি আউটপুটে দেইনি। অতএব এখানে আমি একটা প্রিন্ট ইউজ করি। আপনারা চাইলে ইকো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি গরিব মানুষ তো, এই জন্য প্রিন্ট ইউজ করি। ইন্টিজার তো ইন্ট ধরে নেই, সে ইন্টিজার বলছে। একইভাবে এই 90কেই যদি আমি এরকম করি স্ট্রিং, ক্যারেক্টার হিসেবে ধরতে পারে না পিএইচপি, যাই দেন ওই স্ট্রিং হিসেবে ধরে। যেমন 9, এটা একটা ক্যারেক্টার হওয়া উচিত, যেহেতু সিঙ্গেল কোটেশন দিয়ে দিছে, কিন্তু সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন তো দুইটাই স্ট্রিংটি প্রডিউস করে পিএইচপি তে। এই জন্য এখানে সে আসলে রিকগনাইজ করতে পারবে না, ক্যারেক্টারকে আলাদা করে স্ট্রিং হিসেবেই ধরছে। আবার এটা বাদ দেই, এরকম স্পেস যদি ভুলে দিয়ে দেই, এটা ভুল, তাই না? এরকম যদি অনেক বড় একটা ভ্যালু দিয়ে দিই, কোনো দশমিক না থাকার পরেও এটাকে সে ডাবল হিসেবে ধরছে, কারণ ইন্টিজারের ক্যাপাসিটি ক্রস করছে। ক্রস করলে সে int 64 হিসেবে ধরবে না, বা বিগ ইন্টিজার, সেটা পিএইচপির কম্পাইলার দেখায় না। এই জন্য আমি আপনাদের ভাষা ধারণা দিলাম, যাতে এখানকার ধারণা নিয়ে অন্য জায়গায় আবার ভুল করে না বসে, সব জায়গায় যাতে ধারণাটা কাজে লাগে, ঠিক আছে? এখন এর চেয়েও ভালো অপশন আছে। আমরা আসলে প্রিন্ট সেট গেট টাইপ ইউজ করবো না, এটা শুধু আপনাদের দেখালাম যে গেট টাইপ টাইপটাকে দেয়। আমরা ইউজ করবো var ডাম। var ডাম দিয়ে ভিতরে এ দিলে ওর 14 গোষ্ঠী বের করবে, মানে যা আছে ও রিলেটেড। সেক্ষেত্রে সেইটাকে ফ্লোট হিসেবে ধরছে, খেয়াল করছেন? ফ্লোট হিসেবে ধরছে, এবং কোন ফাইলে আছে সেটাও বলছে, এবং ভ্যালুটাও দেখাইছে। এইটাকেই যদি আমি হালকার উপর একটু এমন করে দেই, একই ভ্যালু, কিন্তু সেম ভ্যালু, বাট এবার দেখাবে স্ট্রিং, আর এক্সট্রা দেখাচ্ছে লেন্থ 14, মানে 14টা ক্যারেক্টার আছে, ঠিক আছে? এখন ডাটা টাইপ আমার ঠিকঠাক ভাবে দেওয়া দরকার আছে কিনা, সেটার জন্য আমরা একটা ছোট্ট প্র্যাকটিস করি। $a নামে একটা ভেরিয়েবল নেই, যেটার ভিতর রাখি কিছু একটা, $b নামে একটা ভেরিয়েবল নেই, যেটার ভিতর রাখি কিছু একটা, $c নামে একটা ভেরিয়েবল নেই, এবং সেটার ভিতর রাখি $a প্লাস $b গেল। এবার আমরা প্রিন্ট করব $c।
আউটপুট দেখি। আউটপুট দেখতে গেলে আমরা দেখতেছি 160 ঠিকঠাক আছে, এবং এটা ডাটা টাইপও ঠিকঠাক ভাবে পাইছে, এটাও ইন্টিজার যোগ করে এটাও ইন্টিজার, এই দুইটার ভ্যালু কি আসছে সেই অনুযায়ী সিও ইন্টিজার হয়ে গেছে। এবার আমি যদি এই 90 এইভাবে দেই এবং এই 70 এইভাবে দেই, এবার আউটপুট কি আসবে? একই আউটপুট আসবে, একই আউটপুট আসছে, কোনো ভুল নাই। এতে আমার মনে হতে পারে যে স্যার খামাকা স্যার কাজ করছে, সব তো একই কাজ করে, কিন্তু এখানে ঘটনা কি ঘটছে, এই যে 90 আর 70 এ 90 এটা জায়গা নিচে হচ্ছে এইভাবে 90, বি 70 এটা জায়গা নিচে এইভাবে 70, যেহেতু স্ট্রিং যখন এইখানে বি পাইছে, ডান থেকে যেহেতু বাম কাজ করে বি পাইছে, সে দেখছে এই বেচারা এই ফরম্যাটে আছে, এটাকে কনভার্ট করছে আরেক জায়গায় করে এরকম 70 ফরম্যাটে রাখছে, এবং এটাকেও সে কনভার্ট করছে আরেক জায়গায় করে 90 এই ফরম্যাটে রাখছে। ওখানে খুব প্রত্যেকটা জন্য আলাদা অবস্থা, আর ইন্টিজারে সব একসাথে, ঠিক আছে? যেমন জগে সব পানি একসাথেই থাকে, চিনি দিলে জগে পুরাটাতেই ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কিন্তু জগটা প্লেট সেটাতে এইদিকে এই আরেক আইটেম থেকে এইদিকে আরেক আইটেম থেকে সব মিক্স হওয়ার কোনো সম্ভাবনা আছে রেখে দিলে, তাহলে দুই ফরম্যাট। তাহলে এই দুইটা কনভার্ট করতে গিয়ে সে কিছুটা হলেও সময় নিছে, বলবো 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়, তাহলে দুইটাতে 1 সেকেন্ডের 1000 ভাগের 2 ভাগ সময় নিছে। আর আপনি বুঝতেছেন আমি 2 সেকেন্ড কখন যাই বুঝি না, আর 1 সেকেন্ডের 1000 ভাগের 2 ভাগ ওইটা আমি কখন বুঝবো, এটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু রিয়েল লাইফে যখন আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কাজ করব, তখন যদি আমার 1000 ডাটা প্রসেস করা লাগে, তাহলে আপনি যারা এরকম করে দিবে তাদের লাগবে 1000 সেকেন্ড, আর যারা এরকম না করে ঠিকঠাক ফরম্যাটে দিবে তাদের লাগবে 1 সেকেন্ড। এবার পার্থক্য বোঝা যাচ্ছে? 1 সেকেন্ড আর 1000 সেকেন্ডের পার্থক্য আছে। তাহলে তখনকার জন্য আমরা এখন এগুলা ক্লিয়ার করে রাখতেছি যাতে তখন ভুল না হয়। তখন যদি আমার কোনো রিপোর্ট আসতে বেশি সময় নেয়, আরে আমি কোথাও ডাটা টেবিল ভুল করছি, একটু চেক করার অপশন আছে না? আর এটা না জানলে এটা 1000 সেকেন্ডে দিন, এটা এরকম তাই না ব্যাপারটা? এবার তাহলে পরেরটাতে যাই। ধরেন এতে আমরা রাখলাম কারো ফুল নেম এমডি আবুল, আর লাস্ট নেম হচ্ছে মিয়া। তাহলে সিতে আমি রাখবো ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম, তাহলে আমার ফুল নেম প্রিন্ট হবে, আশা করতে আছি আর কি। তো এবার দেখা গেল আউটপুট আসছে আন্ডার। ঘটনা কি, পিএইচপিতে যেহেতু ডাটা টাইপ নাই, এই শয়তান যখনই প্লাস দেখছে তখন দেখছে বি, তাহলে বি এর এই ভ্যালুটাকে সে কনভার্ট করেছে, কনভার্ট করে পাইছে কি 0। আবার মিয়া এটাকেও সে ইন্টিজারে কনভার্ট করে কোনো ডিজিট পায় নাই, বিদায় সে পাইছে কত 0। তাহলে 0 আর 0 যোগ হয়ে এখানে বসে কত 0, আউটপুট আসছে কত। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমার যদি জোড়া লাগাইতে হয় তাহলে ডট। এবার দেখি আসছে, তো জোড়া লাগাইতে গেলে মাঝখানে আরো কিছু জোড়া দিতে হইতো, একটা ফাঁকা স্পেস। এবার দেখি ঠিক আছে কিনা, ঠিক আছে। তাহলে ডাটা টাইপ যেহেতু কনভার্ট করে নেয়, ডাটা টাইপ কনভার্ট করতে কিছু ঝামেলাও আছে। আপনি আস্ত একটা তরমুজ জুসে কনভার্ট করে বোতলে নেবেন, তাহলে সালটা বাদ যাবে না, ভিতরে বিচিগুলো বাদ যাবে না, তাহলে কনভার্ট করতে গেলে কিছু ঘাটতি হইতে পারে, ঠিক আছে। তরমুজের কেজি 60 টাকা, তাহলে আপনি যখন জুস করবেন ওইখানে কি আপনি 1 কেজি পাবেন, হাফ কেজি বাদ চলে যাবে না? আবার যদি এমন হয় যে না আমার তরমুজের কেজি 80 টাকা, কিন্তু আমি সাল বাদ দিয়ে শুধু যে টাকা জুস করা যায় ওইটুকুই আমি বিক্রি করি, বাকিগুলো ধরি না, সেক্ষেত্রে 1 কেজিতে 1 কেজি পাবেন কিনা? পাবেন। তাহলে দেখি এখানে ভ্যালু যদি হয় এরকম ABC 23 ABC, আর এইখানে ভ্যালু যদি হয় 10, এর আউটপুট কি আসবে বলেন? এরপর আর ডট নিয়ে কোনো কনফিউশন থাকবে? ডট মানে হচ্ছে জোড়া লাগানো। এটার আউটপুট কি? কেউ আমাকে হেল্প করে না, আমাকে একটা লোকও সহ্য করতে পারে না। 23 পর্যন্ত সে নিতে পারছে, যখনই দেখছে এ কম্পিলার আর নিতে পারে নাই, এ একে কিসে কনভার্ট করবে, অর্থাৎ 23 পর্যন্তই সই, এই পরে আর কিছু নেয় নাই। তাহলে 23 আর এদিকে হচ্ছে 10, 33,
কিন্তু কোনোভাবে যদি এখানে কিছু একটা ঢুকে যাইতো তাহলে সে 2 পর্যন্ত নিতে পারতো, মানে যখনই সে উল্টাপাল্টা কিছু পায় সে বাদ দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এখানে 2 পর্যন্ত সে পাবে। আবার যদি প্রথমে এরকম হয় আর সে কিছুই কনভার্ট করতে পারবে না, কারণ শুরুতেই সে ধাক্কা খাইছে, এটার ভ্যালু হবে আন্ডা, আর আন্ডা যোগ 10 10। দেখি আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? তারপরে বাসায় বসে অ্যানালাইসিস করতে হবে, ডিসকাস করতে হবে। তাহলে স্পেসটাকে কাউন্ট করে নাই, কিন্তু এর আগের ভার্সনের কম্পাইলার স্পেসকে 0 ধরে ফেলতো, তাহলে স্পেসটা সে নিহাও কাউন্ট করতে পারছে। ঠিক আছে, অন্য কিছু হলে তাহলে এখানে ব্যাপারটা দেখেন, আমি ভাষা বলার কারণ কিন্তু প্রমাণ হয়ে গেছে। কারণ আপনারা প্রফেশনে কাজ করতে করতে আরেক ভার্সনের কম্পাইলার চলে আসবে, সেখানে কিন্তু একটা চেঞ্জ আসবে। তাহলে মুখস্থ করলে সমস্যা কি? আমি কিন্তু আটকে গেলাম। আর যদি আমি এইভাবে দেখি যে জিনিসটা আমার ভাষা, আমি লজিকটা জানি কিন্তু এক্স্যাক্টলি জিনিসটা আমার কম্পাইলারে দেখতে হবে, তাহলে আমি সব সময় হিট আছে না নাকি? কারণ আপনারা বলেন না ও পারে না, এখন কত কথা বানাচ্ছে, যেটাই বলেন এটাই আপনাদের জন্য মঙ্গলজনক, সেটা হচ্ছে মুখস্থ না করা, লজিকটা মনে রাখা। তাহলে এখানে আমি আর পেশাল পাচ্ছি না। তারপরেও বলি, টুরুকে কনভার্ট করলে কি আসবে? ইন্টিজারে 1 আসবে। ফলসকে ইন্টিজারে কনভার্ট করলে কি আসবে? 0 কে বুলিয়ানে কনভার্ট করলে কি আসবে? 0 আসবে। মানে ফলসকে সরি 0 কে বুলিয়ানে কনভার্ট করলে ফলস আসবে, ফাঁকাকে বুলিয়ানে কনভার্ট করলে ফলস আসবে, বাকি যে কোনো কিছুকে বুলিয়ানে কনভার্ট করলে 1 আসবে, ট্রু আসবে। এটাকে যদি বুলিয়ানে কনভার্ট করেন, একটা ক্যারেক্টার পাইছে, অতএব ট্রু। না, 0 কে বুলিয়ানে কনভার্ট করলে ফলস আসবে, কারণ 0 মানে 0, এইটাকে সে ধরে, 0 কে ফলস হিসেবে ধরে। না, ফাঁকাটা নাল আসবে না, ফাঁকা আর নাল আলাদা। বলবো, বুঝাই বলবো? আমরা ক্লাসে আছি, এগুলো ফাঁকা না, ফাঁকা এই যে হাত নাড়াচ্ছি, কিন্তু আসলে ফাঁকা না, বাতাস আছে। তাহলে ইহা বায়ুমণ্ডল, কিছু না দেখা গেলেও বাতাস আছে। আর যদি মহাশূন্যে যাই, ফাঁকা মানে ফাঁকাই, নাথিং, কিছু নাই, ওইটা হচ্ছে নাল। বোঝা গেছে? তাহলে ফাঁকা মানে অজ্ঞা ক্যারেক্টার হলেও আছে, স্পেস ক্যারেক্টার, যেটা আমরা চোখে দেখি না, 2 বাইট হলেও জায়গা নেই। আর নাল মানে কিছুই নাই, মানে কোনো জায়গায় নাই, ওইটা কিছুই নাই, নাথিং। ক্লিয়ার? পাক্কাস? তাহলে এখানে আর ঝামেলা না করি। তবে যদি আপনি কোনো কিছুকে কনভার্ট করতে চান, যেমন ইয়েনো রয়েছে ট্রু, তাহলে আপনি একে ইন্টিজারে কনভার্ট করতে চান, তাহলে আপনি বলবেন সেট টাইপ মিক্সড ভেরিয়েবল, ভেরিয়েবলটা আপনি বলবেন। তাহলে ভেরিয়েবল কি? $a। কিসে কনভার্ট করবেন? বুলে কনভার্ট করবেন, সরি ইন্টে কনভার্ট করবেন, ওটা তো বুল আছে, ইন্টে কনভার্ট করবেন। এবার আপনি প্রিন্ট করবেন সি, তাই না? অথবা প্রিন্ট না করি, 14 গোষ্ঠী দেখার জন্য আমরা var আন্ডারস্কোর ডাম্প ইউজ করি। এবার এখানে বলে $a রান করব, ভয়ে ভয়ে রান করি। এগুলো আপনার সবসময় দেখতে হবে। ইউজ ডিফাইন কনস্ট্যান্ট। আচ্ছা, ওয়ার্নিং দেখ যাই দিক, এটার টাইপ ধরছে ইন্ট, আর এটা ভ্যালু কত হয়েছে? 1। আর একটা দেখবো, দেখি ভাইয়া, দেখি আর খালি একটা ফলস করে দিই, দেখি কত পায়, কারণ আমার জানাটাও ভুল হইতে পারে, আমাদের এখানে তো বলা ঠিক না। ওই যে 0 পাইছে, ফলসটাকে 0 পাইছে। ঠিক আছে, তারপরে মানে আপনি যখন বিপদে পড়বেন, আপনি এইভাবে সেট টাইপ গেট টাইপ করে কিন্তু ব্যাপারগুলা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, পাক্কা? এই ওয়ার্নিং অ্যাভয়েড করার কি করা যায় না করা যায়, এগুলো পরে আমরা দেখবো। আপাতত আমরা ডাটা টাইপ বুঝলাম, ভেরিয়েবল বুঝলাম, ভেরিয়েবল ডিক্লারেশন বুঝলাম। ঠিক আছে, এইখানে একটু সবাই চোখ বন্ধ করে চিন্তা করি 2টা মিনিট। কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, না হলে আমি আজকে কন্ডিশন দেখাই দিব। আজকে শুধু কন্ডিশন আর হচ্ছে লুপ, পরের ক্লাসে ফাংশন, শুধু ফাংশন। আজকে কন্ডিশন আর লুপ। ঠিক আছে, তবে আপনারা যদি ভেটো দেন দূর হয়েছে, তাহলে নাই, কারণ আমি জোর করে কিছু শিখাবো না। একটু চিন্তা করি, কন্ডিশন এখন হয় কি, আমি যাই করি না কেন সব লাইন বাই লাইন ওয়ান আফটার অ্যানাদার এক্সিকিউট হয়। আমি যদি চাই এই স্টেটমেন্টটা হয় এরকম হলে এক্সিকিউট হবে, আদারওয়াইজ এক্সিকিউট হবে না।
যেমন একটা ভেরিয়েবল নিলাম এজ, এখানে যদি মেয়েদের বয়স দেই, যেটা কখনোই 17 খরচ করে না, মেয়েদের বয়স সবসময় 17, ঠিক আছে। এখন আমি যদি প্রিন্ট করি ওয়েলকাম, তাহলে কি হবে? সবসময় ওয়েলকাম হবে। কিন্তু আমি চাচ্ছি যে না, 18-র উপরে হলেই ওয়েলকাম হবে। সেক্ষেত্রে আমি একটা কন্ডিশন দিতে পারি, কন্ডিশন ওই একটা ইফ। তাহলে ইফ দিলাম, দিয়ে এর ভিতরে আমি বললাম এজ, এখানে আমি একটা অপারেটর ইউজ করব, ইকুয়ালটা অ্যাসাইনমেন্ট অপারেটর, প্লাসটা একটা এরিথমেটিক অপারেটর, ঠিক আছে। এগুলো নিয়ে আলাদা ক্লাস দিব না, এইভাবে বুঝাই বলবো। তাহলে এখানে আমি বলি গ্রেটার দ্যান ইকুয়াল, মানে এর যদি বড় অথবা সমান হয় কার? 18। গ্রেটার দ্যান কোনটা বড় হইতে হবে? বুঝছেন, বড় মুখ যেদিকে সেদিকে বড় হতে হবে। ইকুয়াল যেহেতু আছে, বড় অথবা সমান হলেও চলবে। তাহলে আমি কি করব, এখানে একটা কোড ব্লক দিই যে এই কন্ডিশনটা সত্য হলে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত যারা আছে তারা একসাথে রান করবে, আর যদি এটা ফলস হয় কেউ রান করবে না। তাহলে এইটুকুকে আমরা বলবো একটা কোড ব্লক, কোড ব্লক। ওকে, সেক্ষেত্রে আমার এখানে, আমরা এখন গরিব, আমাদের স্টেটমেন্ট মাত্র একটা, মাত্র একটা। তাহলে এবার আমরা দেখবো এই স্টেটমেন্ট রান করে কিনা। তো আমরা দেখতেছি স্টেটমেন্ট রান করে নেই, কারণ কন্ডিশন ফলস, স্টেটমেন্ট রান করে নেই। কোনো কারণে যদি এখানে বয়স বাড়াই দেই, ছেলেদের বয়স দিয়ে দিই, তাহলে এখানে আমরা দেখব যে ওয়েলকাম আসছে, ঠিক আছে। এইটা হইতে পারে। আবার এটার সঙ্গে অপশনাল ইলসও থাকতে পারে, যে সত্য হলে কি হবে, মিথ্যা হলে কি হবে। যদি সত্য হয় ওয়েলকাম, আর যদি মিথ্যা হয় তাহলে নট ওয়েলকাম, নট ওয়েলকাম। এখন এই জায়গাটুকুকে বলা হয় এক্সপ্রেশন। এক্সপ্রেশন কাকে বলা হয়? যেখানে কোনো ক্যালকুলেশন হবে, কম্পাইলার ভাববে, ভেবে একটা রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা কাজ করবে। যেমন এখানে এমন ভাবে আমি এক্সপ্রেশন সেট করছি যার রেজাল্ট হয় ট্রু আসবে না হয় ফলস আসবে, কারণ ইফ ট্রু ফলস ছাড়া আর কিছু বোঝে না। তাহলে এটা এক্সপ্রেশন, এক্সপ্রেশনের রেজাল্ট যদি ট্রু হয় এই ব্লকে যাবে, আর যদি ফলস হয় ইলস ব্লকে যাবে। সিম্পল ব্যাপার। এই সিম্পল ব্যাপারটা নিয়ে না পেঁচায় বেশি, আমি নতুন একটা ফাইল নিই, p2.php, আল্লাহ এর বিচার করিও। এবার আমরা কারো একটা মার্ক নেই, মার্কটা ধরি আমি 73। এখন আমরা মনে করি যে মার্কটা 0 থেকে 100-র মধ্যে, 80-র উপরে হলে এ প্লাস, 70-এর উপরে হলে এ, 60-এর উপরে হলে বি প্লাস, 50-এর উপরে হলে বি, এর নিচে হলে ফেল, ঠিক আছে। এটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখি, আমি জানি আপনারা জানেন, তারপরে একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে আমরা চেক করব ইফ এম গ্রেটার দেন 100, ইকুয়াল দেই নেই, গ্রেটার দেন 100, তাহলে এটা ইনভ্যালিড মার্ক না, কারণ বলা হয়েছে 0 থেকে 100। তাহলে এখানে আমরা প্রিন্ট করব ইনভ্যালিড। ইলসে যদি যায়, তাহলে যেই মার্কে দেই না কেন, দুনিয়ার যেই মার্কে দেই, হয় ইফে যাবে না হয় ইলসে যাবে, ওটা হয় 100-র বড় হবে না হয় 100-র সমান অথবা ছোট হবে। ইলসে যদি যায় তাহলে বুঝবো যে মার্কটা 100-র বড় না, অধিকার চেক করার দরকার আছে। তাহলে ইলসের ভিতর গিয়ে আমি আবার ইফ দিলাম, দিলাম $m, যদি লেস দেন হয় আন্ডার, তাহলে 0 ছোট কিনা, 100 ছোট সেটা ঠিক আছে, যা হয় 100 ছোট তা 0 ছোট হইতে পারে। তাহলে এখানেও আমি প্রিন্ট করব কি ভাইয়া, ইনভ্যালিড। এবার যদি ইলসে যায়, তাহলে দুনিয়ার যে কোনো সংখ্যা হয় এখানে পড়বে, না হয় এখানে, না হয় এখানে। এইখানে এই দুটাতে পড়লে আমার কোনো কথাই নেই, আমি তো আউটপুট দিয়ে দিছি। যদি এইখানে পড়ে তার মানে মার্কটা ভ্যালিড, মার্কটা ভ্যালিড। এবার আমার তার রেজাল্ট প্রসেস করতে হবে, আর সরকারি চাকরি করা যাবে না, মানে আর আলসেমি করা যাবে না। তাহলে এখানে আমি আবার চেক করি যে তার রেজাল্টটা কি। $মার্ক যদি গ্রেটার দেন ইকুয়াল 80 হয়, তাহলে রেজাল্টটা কি হবে ভাইয়া, এ প্লাস, প্রিন্ট এ প্লাস। আর যদি ইলসে যায়, তাহলে তারটা ভ্যালিড মার্ক, বাট 80-র উপরে না, 80-র নিচে। তাহলে ইলসের ভিতর গিয়ে আবার ইফ, খেয়াল করলে দেখবেন আমি ব্র্যাকেট নিচ্ছি, ব্র্যাকেট শেষ করতেছি, মাঝখানে কার্সর নিয়ে একটা ট্যাব চাপতেছি, তাই না? কেন আমি এই কাজ করতেছি? কেন কেন কেন? যাতে পরবর্তীতে আমার ভুল না হয়, একটু পরে আমি কনফিউজ না হই, এবং ভুল হওয়ার কোনো রিস্কই না, মানে কোনো চান্সই না থাকে। চান্স আছে? আমার ব্র্যাকেট নিয়ে কোনো টেনশন আছে? আমার এই প্র্যাকটিসটা আমার হয়ে গেছে করতে করতে। আপনারা চোখ বন্ধ করে এগুলো ফলো করবেন, আর আমি যেটা 8 বছরে কষ্ট করে শিখছি সেটা আপনারা আমার কাছে দেখলে ওইদিকে অনেক সময় বাঁচলো না আপনার। আর যদি পেস্টিজে লাগে ওই কিসের প্রোগ্রামার, ওকে ফলো করতে হবে, তাহলে আর আমার কিছু বলার নেই। এখানে প্রিন্ট করবো কি,
এ, ওরে আল্লাহ 80 পরে 60 কেন তার, 80 পরে 70, তাই না? সব অন্ধভক্ত, কেউ আমার ভুল ধরাই দেয় না। বলেন ইলসিপ কি? আমি আর জীবনে নাম শুনি নাই, পারলে না বলবো। এবার আসেন, এর ভিতরে আমি আবার ইফ, তারপর $m গ্রেটার দেন ইকুয়াল কত দিব এবার? 60, শুরু শেষ, প্রিন্ট বি প্লাস ইলস, একদম স্ট্রাকচার করা, কাটা কাটা, প্রত্যেকটা আলাদাভাবে বোঝা যাচ্ছে। তাহলে এখানে আবার ইফ দিব, যদি $m গ্রেটার দেন ইকুয়াল 50 হন, তাহলে প্রিন্ট হবে কি? বি। এবার যদি ইলসে যায়, তার মানে আর আমি চেক করবো না, হয়েছে, অনেক চেক করা হয়েছে, আমি প্রিন্ট করে দিব এ প্লাস। এখন কথা হচ্ছে, আমার প্রোগ্রামের শেষে কয়টা ব্র্যাকেট পড়লো খেয়াল আছে? স্টেপগুলো ক্লিয়ারলি প্রত্যেকটা আলাদাভাবে বোঝা যাচ্ছে। সবচেয়ে তাড়াতাড়ি কে বের হবে? ভুয়াগুলা, যেটা 0 কম আর 100 বেশি পাইছে, সেটা শুরুতেই ধরা পড়বে না? শুরুতেই ধরা পড়বে। তারপর তাড়াতাড়ি হবে এ প্লাস গুলা, সবচেয়ে বেশি সময় লাগবে ফেল বের করতে, কারণ সব চেক করার পর সে ফেল করছে, তাই না? এই কাজ আমি কেন করেছি? কারণ এটা হচ্ছে 2016 সাল। এই 2016 সালে 300 পরীক্ষা দিলে ওই দেখা যায় যে 250 জনে এ প্লাস হয়, কারণ এখানে একটা দুটো ফেল করে, তাই কি না? আর এই কাজটা যদি আমি 2000 সালে করতাম, আমাদের সময় 300 এক্সাম দিলে 250 ফেল, একটা দুইটা ফাইভ ডিভিশন কই গেছে না, বলে ঘাড়ে নিয়ে ঢোল বাজায় বাজায় করতেছে, হ্যাঁ? আর বাকি সব সেকেন্ড ক্লাস, মানে 10-12টা সেকেন্ড ক্লাস, এগুলো খুশিতে আসতেছে, আর বাকি সব থার্ড ক্লাস, এগুলো আসতেছে, পাস করছে ওটাই বড় কথা, তাই না? তাহলে আমাদের যুগে হলো প্রোগ্রাম এনভায়রনমেন্ট আলাদা, প্রোগ্রামটা তখন উল্টা হইতো। প্রথমে আমাকে ইনভেন্ট চেক করা দরকার, ফেল চেক করতে হইতো, তারপর থার্ড ক্লাস কিনা, তারপর সেকেন্ড ক্লাস কিনা, তারপর ফার্স্ট ক্লাস কিনা। এখন করতেছে যে আমরা এইভাবে করছি, তাহলে বোঝা গেছে এই লজিকগুলোই আমাদের বেসিক থাকা লাগবে। এখন এটা কি বুঝতে সমস্যা হয়েছে? এখানে আরো 1000 কোটি যদি ব্র্যাকেট থাকতো, আমার শুধু লিখতেই যাই কয়দিন লাগে, কিন্তু ব্র্যাকেট নিয়ে আমার কোনো টেনশন করতে হইতো? কোনো টেনশন কিন্তু করতে হইতো না। তাহলে সিস্টেমটা বোঝা গেছে না? এইটা যদি বোঝা যায়, এইভাবে আসলে আমরা কাজ করব না। এটা আমি শুধু সিস্টেমটা বোঝানোর জন্য করলাম। আমি জানি অনেকে জানেন, তারপরে আমাকে দেখাইতে হবে, কারণ অনেকে জানি না, অনেকের একটু ক্লিয়ার ছিল না, অনেকে একটু ভুলে গেছিল, সবাইকে তো আমার একসাথে নিয়ে আগাইতে হবে। আমি সবাইকে ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয়, তাহলে আমি আসলে এইভাবে কাজ করব না। এটা আপনাদের বান্ধবী না? আপনার একটু জায়গায় মনে হয় সমস্যা হচ্ছে কোথাও, তাই না? কোথায় সমস্যা হচ্ছে বলেন, বলবেন না? ওনার একটু মানে কোথাও কোনো এক জায়গায় ঝামেলা হয়েছে, আমাকে বলতে চাচ্ছে না। আমি ক্লাস থেকে বের হওয়া মাত্রই ওকে ধরবেন, ঠিক আছে? না বুঝে কই যাবে। আসলে রিয়েল লাইফে আমরা এইভাবে কাজ করব না। আমরা কাজ করলে এইভাবে করতে পারি। কিভাবে? এইভাবে বলবো। তাহলে আমরা নেই $m ইকুয়াল টু কিছু একটা নেই, ইফ দেই $m গ্রেটার দেন 100, প্রিন্ট ইনভ্যালিড। ইলস ব্র্যাকেট দিয়ে ভিতরে ইফটা দিয়ে এখানে ইফ দেওয়া যায়, একই কথা। এবার আমি দিই হচ্ছে $m, এই ইলস ইফ দিয়ে আমরা করব। যদি লেস দেন হয় আন্ডার, তাহলে আমরা বলবো ইনভ্যালিড, প্রিন্ট ইনভ্যালিড। এবার আমরা আবার ইলস দিয়ে ভিতরে ইফ দেওয়ার দরকার নেই, একবারে ইলস ইফ $m যদি গ্রেটার দেন ইকুয়াল 80 হয়, কারণ বর্তমান যুগে আছি, প্রিন্ট a প্লাস। এরপর এটা কপি করতে পারি, যেহেতু একই ফরম্যাট, এটা দেখতে একটু সহজ, ইমপ্লিমেন্ট করতেও একটু সহজ। এখানে আমরা দিব a, তারপর এখানে আমরা 60 দিয়ে এখানে আমরা দেব b প্লাস, তারপর এখানে আমরা 50 দিয়ে এখানে আমরা দিব b, ফাইনালি আমি ইলস দিব এবং প্রিন্ট দিব হচ্ছে a প্লাস। এটা হবে কি? এটা চেক করবে, যদি ট্রু না হয় এটা চেক করবে, যদি ট্রু না হয় এটা চেক করবে।
কোনো এক জায়গায় ট্রু হইয়া গেলে আর চেক করবে না, বের হয়ে যাবে। তাহলে আগেরটা বুঝছি জন্য পরেরটা সহজ, এবং এটার কোড কম, ব্র্যাকেট কম, ঝামেলা কম। ঠিক আছে, আমরা রিয়েল লাইফে ইউজ করলে ইউসিপি ইউজ করব। ওকে, আর একটা অপশন আছে এটা ইমপ্লিমেন্ট করতে গেলে, সেটা হচ্ছে সুইচ কেস। প্রবলেম হচ্ছে সেই ছোটবেলা থেকে সুইচ কেস আমি পারি না, লজিকটা বুঝি, সুইচ কেস আছে এটা জানি, সুইচ কেস ডিফল্ট ব্রেক। তো আপনারা বাসায় একটু সুইচ কেসটা দেখে নেবেন। ঠিক আছে, আমি সুইচ কেস আপনাদের দেখাই নাই, এজন্য আমার চাকরি যাবে না, কিন্তু ইন্টারভিউ থেকে আপনি সুইচ কেস পারেন না, এজন্য আপনার চাকরিটা যাবে। নিজ দায়িত্বে দেখে নেবেন এবং আমাকে জানাবেন যে স্যার আমি সুইচ কেস দেখছি, আমি বুঝছি। আরেকজন বলবো স্যার আমি সুইচ কেস দেখছি, বুঝিনি, তখন এই ভিতরে আমি বসাই দিব, কিন্তু আমি ওটা পারি না। ক্লিয়ার? তাহলে প্রোগ্রামিং এর একটা স্তম্ভ হলো কন্ডিশন, এবং আমরা বুঝতে পারলাম যে কন্ডিশন মানে যৌতুক না, এই এত লাইন লেখো আউটপুট একটা, তাই না? তাহলে আমরা এবার যাই, একটু লিখবো আউটপুট এতগুলো, যেহেতু এখানে আমাদের একটা কষ্ট তৈরি হলো এতগুলো লেখা একটু আউটপুট, তাহলে আমাদের কষ্টটা দূর করার জন্য আমরা আরেকটা লজিকে যাই, যেন ও তাই, তার মানে বিশ্বাস করিস না এটা কথা। হ্যাঁ, আউটপুট দেখলে ভালো, এত কষ্ট করে কোড করিলাম, এ প্লাস। দেখাই হেল প্লাস, আগেরটাও দেখবি দিয়ে আমার বিশ্বাস করে না। এখানে আউটপুট না আসার কিছু নাই, লজিকটা বুঝাইছে, এখানে আউটপুট অল্প দেখে মন খারাপ করাইতে চাইনি, তাতেও আপনারা আমাকে ভুল বুঝছেন, কি আর করবো। এই রকম কি নিব জানো, সব সিলেক্ট হয়েছে। হ্যাঁ, লুপ। লুপ মানে হচ্ছে একই কাজ বারবার করা, একই কাজ বারবার করা, একই ধরনের কাজ। ওই যে মোবাইলে মেসেজ আসে না, অপু বিশ্বাসের মনের কথা জানতে চাইলে ডায়াল করেন এত নাম্বারে, আমার কাছে 3:30টায় মেসেজ আসছে। এখন কি করবেন, কিছু করার নাই, ওটা তার কোনো মানুষ বসে থেকে মেসেজ করায়নি, ও লুপে দিয়ে দিছে, আমি করছি 3:30টায়, লুপের দোষ। আমি লুপকে ধরে হাত ধরে পিটানো যাবে না। আপনার আসার সময় লিফটে আসছেন না, জিরোতে শুরু হয়েছে, তারপরে অসহায়ের মতো 5 দিছেন, আর 5-এর দিকে তাকাইছিলেন যে কখন 5 আসবে, তারপর 5 আসছে আর নেমে গেছেন, এটা একটা লুপ। ওঠার সময় কি হয়েছে, উপরে উঠছে না নিচে নামছে, লিফট উপরে উঠছে, নামার সময় উপরে উঠবে, নিচে নামছে। তাহলে আপনি দিয়েছেন 0 আর লিফট যাচ্ছে উপরে, তখন কি হবে, আপনি জীবনে নিচে নামতে পারবেন? এই সমস্ত কিছু ব্যাপার লুপে আছে। লুপ আছে হাতে গোনা 4টা, 1 2 3 4, হ্যাঁ 4টাই আছে। ঠিক আছে, 4টা লুপ। এর মধ্যে আমরা ফর জানি, হোয়াইল জানি, ডু হোয়াইল জানি, কিন্তু ফর ইজ জানি না। ফর ইজের আজকে নামটা শুনে রাখি, এটা বাকি থাকলো, কারণ ফর ইজ দেখানোর মতো এলিমেন্ট আজকে আমার হাতে নাই। নেক্সট ক্লাসে দেখাবো ফাংশন, তারপরে ক্লাসে অ্যারে। অ্যারে দেখানোর সময় আমি আপনাদের ফর ইজটা ক্লিয়ার করে দিব। বাকি দিবেন তো, এই যে 4টা দিনের জন্য, মানে 2টা ক্লাস হবে, বাকি হবে। তাহলে আজ কি বুঝবি, এমনি ফর লুপ ইজ নিয়ে এমনি খেলা করতে হবে, লাভ নাই। যাই হোক, তাহলে ফর, হোয়াইল, ডু হোয়াইল, এই লুপগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর লুপ হচ্ছে ফর, কারণ ফর লুপে একসাথে সবই থাকে। তার মানে লুপকে একটা কিন্তু কন্ডিশনও বলা যায়। দেখেন ফর ওয়ার্ডটা দেখেন, ফর এটা একটা কন্ডিশন না, তাহলে লুপ ওয়ান কাইন্ড অফ কন্ডিশন। ফরের ভিতর কি ঘুরবে, লিফট ঘুরবে, তাই না? তো লিফটকে ডিক্লেয়ার করতে হবে না, তাহলে $সাইন লিফট ইকুয়াল টু আছে আন্ডাতে, তারপরে $সাইন লিফট যতক্ষণ নিচে অথবা সমান আছে পাশে, যতক্ষণ পাশে যায় নাই সেটা আমাকে এইভাবে বলতে হবে, যতক্ষণ ছোট অথবা সমান পাশের। তারপরে লিফটটা তো এখন নিচ থেকে উপরে যাবে, এখন এটা কি বাড়বে না কমবে, বাড়বে, তাহলে আমাকে বলতে হবে লিফট প্লাস প্লাস। এখন ঘটনা হচ্ছে এই জায়গায় আমরা লিফট ইউজ না করে আই জে কে এগুলো ইউজ করব, সবাই ইউজ করে, আই ইউজ করি। আমি দুষ্টমি করে আপনাদের বোঝানোর জন্য খালি লিফট লিখছি। এবার কি হবে, এই লুপটা ঘুরবে, কেমনে ঘুরবে, আমি আগে দেই এখানে প্রিন্ট $সাইন আই, তারপরে একটা বাংলাদেশ রেলওয়ে দিই। এটা কি কাজ করবে? আলবাত কাজ করবে, অবশ্যই কাজ করবে, কারণ ব্রাউজার যখন আই আর লাইন ব্রেক পাবে তখন এমনিতেই সে পরের লাইনে যাবে। ব্রাউজার পিএইচপি থেকে আসছে না এসপি থেকে আসছে, ওর দেখানোর টাইম নেই। এটা শুরু হবে এখানে, আই নামে একটা ভেরিয়েবল দিয়ে যাবে যার ভ্যালু 0, তারপর কন্ডিশন চেক করবে, ট্রু হলে ভিতরে যাবে,
এক বাড়বে, আবার চেক করবে ট্রু হলে ভিতরে যাবে, এক বাড়বে, আবার চেক করবে ট্রু হলে ভিতরে যাবে, এক বাড়বে, আবার চেক করবে ফলস হলে বের হয়ে যাবে। তার মানে লুপটা আপনাকে এমন ভাবে সাজাতে হবে যাতে একদিন না একদিন শেষ হয়। এখন আপনি এখানে দিলেন i মাইনাস মাইনাস, তাহলে 0 থেকে -1 -2 -3 ও 5-এর সমান হবে কোন দিন? ও তো উল্টা দিকে যাচ্ছে, ও 5-এর থেকে আরো দিন দিন ছোট হচ্ছে, তাহলে ওটা আজীবন ইনফিনিটি লুপে পড়ে যাবে। ওই টাইপের প্রবলেম কম্পাইলার আপনাকে বলতে পারে না ভাই এখানে ভুল হয়েছে, এটা বলতে পারবে না। ও আজীবন ধরে যতদিন কম্পিউটার বাস্ট হয় ততদিন ধরে আউটপুট দিয়ে যেতে থাকবে। তবে এখানে একটা আশার বাণী, সার্ভার বেস যে স্ক্রিপ্টগুলো আছে এগুলোকে সার্ভার বেশিক্ষণ টাইম দেয় না। এখন বর্তমানে চলতেছে 120 সেকেন্ড, মানে 120 সেকেন্ড পর্যন্ত চলে সে স্টপ হয়ে যাবে। নাহলে তো সার্ভারে হাজার হাজার লোক হোস্টিং করে। এখন ও কি করলো, ও বদমাইশি করে এরকম ইনফিনিটি লুপ দিয়ে দিবে, সার্ভার বাস্ট হয়ে যাবে, তাই না? তাহলে আর আইএসএস এ যোগ দেওয়ার দরকার আছে? সার্ভারে একটা ইনফিনিটি লুপ দিলেই হয়ে গেল। তাহলে এখানে দেখি i++ দিয়ে দিই, এটার আউটপুট কি আসবে ভাইয়া? কেউ আমাকে হেল্প করলো না, গরিবকে কেউ হেল্প করতে চায়নি। 0 থেকে 5 কেন? 0 ট্রু 0, একবারে 1 হয়েছে 1। এইভাবে যখন 5 হয়েছে 5 প্রিন্ট করছে, 6ও কিন্তু হয়েছে, হওয়ার পর দেখছে ওরে আল্লাহ ফলস, তখন সে বের হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এটা 1 থেকে 20 প্রিন্ট করতে চাই কি করব? 1 এখানে কত দিব? 20 দিলে মারা যাবে না? এবার রান করি, আসছে। এবার আমি 20 থেকে 1 প্রিন্ট করতে চাই, i = 20। কথা হচ্ছে যে এখানে হবে তখন গ্রেটার দ্যান ইকুয়াল 1। i যতক্ষণ 1 এর বড় অথবা সমান আছে ততক্ষণ চলবে। আর কথা হচ্ছে যে এটা হবে মাইনাস মাইনাস, আসছে। এইবার এরকম না, এইরকম, এটার আউটপুট কি আসবে? 1 থেকে 1 থেকে। এইখানে কোনো চেঞ্জ করা যাবে না, কিন্তু আউটপুট আনতে হবে 20 থেকে 1। ওই যে ওখানে কোনো চেঞ্জ না করে আউটপুট 20 থেকে 1 আনবে। এটা আউটপুট দেখে কমপ্লিটটা উঠাই দিই। আরো একটা কাজ করা যেতে পারে, বলবো 21 - $i ডট বাংলাদেশ রেলওয়ে। এখানে সমস্যা হবে কি, এটার সাথে এটা ডট হয়ে যাবে, এটার সাথে মাইনাস হবে, এরকম উল্টাপাল্টা হইতে পারে। আমি কেন রিস্ক নেই? আমি তো সরল অঙ্ক করছি ক্লাস 4-এ। অতএব এখানে ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট দিলে এর প্রায়োরিটি বাড়লো। আগে ব্র্যাকেটের ভিতরে কাজ হবে, তারপর এটার সাথে ডট হবে। এখন i এর মান যখন 1 তখন আউটপুট আসবে 20, i এর মান যখন 2 তখন আসবে 19, i এর মান যখন 3 তখন আসবে 18। এটা শুধু দুষ্টামি করলাম আপনাদের সাথে, সিরিয়াসলি নিয়েন না, হ্যাঁ, রাগ করেন না, ঠিক আছে? এবার আমরা যাব হোয়াইল লুপে। আজকে আমি বুঝাইতে পারবো না ফর লুপ আর হোয়াইল লুপে আসলে পার্থক্য কি, এক ধরনের কাজ করে দেখাবো। কিন্তু যাহা ফর লুপ দিয়ে সম্ভব তাহা অবশ্যই হোয়াইল লুপ দিয়ে সম্ভব। কিন্তু হোয়াইল লুপ দিয়ে কিছু এমন কাজ করবো আমরা যেটা ফর লুপ দিয়ে সম্ভব না, সেটা আমরা আর কয়েকদিন পরে দেখবো। এখন শুধু আমরা গ্রামারটা জেনে যাই, ঠিক আছে? হোয়াইল লুপ কি বলেছে? হোয়াইল লুপ কি বলেছে? আপনাদের বাসায় বা ক্লাসে প্র্যাকটিস দেওয়ার জন্য আপাতত আমি এখনো তৈরি করতে পারিনি। আর কিছুদিন গেলে এখানেও প্র্যাকটিস দিব, বাসায় দিব, তখন দম নেওয়ার সুযোগ পাবেন না, ঠিক আছে? অতএব এখন মন খারাপ করে লাভ নেই, স্যার আমাদের ভালোবাসে না, কাজ দেয় না, পিটায় না ধরে, কারণ আপনাদের তো মাইন্ড না খেলে ভাত হজমে না, স্টুডেন্ট অবস্থা তো। এবার আমরা হোয়াইল লুপ যদি দেই তাহলে এখানে শুধু কন্ডিশন দেওয়ার জায়গায় আছে i <= 20 20। এবার যদি আমরা প্রিন্ট করি $i এবং যদি প্রিন্ট করি, দুইটা লাইনেই করলাম, মাঝে মাঝে অদ্ভুত রকমের খেয়াল হয় মানুষের, আমারও তাই হলো, করলাম আলাদা লাইনে, কি হচ্ছে? এটার আউটপুট কি আসবে? আই কিছু বলতে কিছু নাই, তাই না? শুভেন্দু অনেক আগেই বলে গেছিল যে পৃথিবীতে আই বলে কিছু নাই। এখন ঘটনা হচ্ছে আই বলে কিছু যেহেতু নাই,
তাহলে আই এর ভ্যালু এখানে ফাঁকা পাবে এবং একটা ওয়ার্নিং দিবে, বলে ওই বেটা আই কই পাইছিস, আই তো নাই। আর ওয়ার্নিং দেওয়ার পরে আই এর ভ্যালু পাবে কি ফাঁকা, এখানে ডিক্লেয়ার হবে ফাঁকা পাবে। যেহেতু 20 এর সাথে কম্পেয়ার হবে, 20টা ইন্টিজার, তাহলে আই কে যদি ইন্টিজারে কনভার্ট করে ভ্যালু পাবে কত 0। তাহলে 0 20 এর ছোট না, 0 সারা জীবনে 20 এর ছোট। জামায়াত ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, এরশাদ ক্ষমতায় আসুক আর আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, 0 সবসময় 20 এর ছোট, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তাহলে কন্ডিশন ট্রু। প্রিন্ট করতে গিয়ে আয়ের জায়গায় কি পাবে, ফাঁকা পাবে, পাবে না ফাঁকা? তাহলে ফাঁকা প্রিন্ট হবে আর লাইন ব্রেক আসবে। আমি ব্রাউজারে দেখবো কি একটা স্ক্রল বার খালি লাগতেছে, ছোট হচ্ছে আর ফাঁকা ফাঁকা আসতেছে, ফসকায় যাবে, এটা আজীবন ধরে প্রিন্ট হতে থাকবে। যদিও সার্ভার সাইড স্ক্রিপ্ট 120 সেকেন্ড ধরে প্রিন্ট হতে থাকবে, বাট এটা একটা ইনফিনিটি লুপে করা যাবে না। তারপরে আমরা এটা দেখার চেষ্টা করব, দেখি। ও বলে চেষ্টাই করবে না, তো ভয়ের কি আছে। ওয়ার্নিং আসতে আসতে দেখছেন এই যে দৌড়াচ্ছে, কারণ আজীবন ধরে আউটপুট আসতেই থাকবে, তাহলে এটা রাখা যাবে না, ওদের কাজ উঠে গেছে। তাহলে এখানে আমার ফর লুপ সুন্দর, এই জন্যই বলছিলাম সব আপনার একসাথেই দেওয়া লাগে। হোয়াইল লুপে কাজ করতে গেলে ভেরিয়েবলটা আগে থেকে থাকতে হবে, থাকলো। এবার আউটপুট কি আসবে ভাইয়া, এক করে আজীবন ধরে আসতে থাকবে। কেন? কারণ আয়ের ভ্যালুতে এক তো বিশেষ ছোট আর আয় তো বাড়তেছে না। তাহলে আমাকে কি করতে হবে, আয়ের মান প্রিন্ট করার পর $i ইকুয়াল টু $i প্লাস 1, তাহলে আয়ের মান প্রত্যেকবার এক করে বাড়বে, এক করে বাড়বে। ঠিক আছে, কোন একটা ভেরিয়েবলের নাম মান যদি আমি বাড়াইতে চাই, তাহলে ওটা শর্টকাট এরকম প্লাস ইকুয়াল টু 1, তাহলে ওটা হচ্ছে এটা একটা শর্টকাট না। আর প্লাস ইকুয়াল টু শেখা হলো, এই বামেরটার সাথে আরো যোগ কর, খালি ইকুয়াল টু দিলে তো যা দিবেন তাই, আর প্লাস ইকুয়াল টু দিলে আরো যোগ কর, মাইনাস ইকুয়াল টু দিলে যা আছে তার সাথে আরো বিয়োগ কর, শর্টকাট। আর এক করে যদি বাড়াই ভাইয়া, তাহলে আরো শর্টকাট আছে, বলবো। $i প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর, প্রত্যেকবার মানে এক করে বাড়াবে। এর চেয়েও শর্টকাট আছে, এখন না, একটু পরে রান করবো। কাটবি না তো এবার? আচ্ছা, এই যে 1 থেকে 20, সুন্দর, দারুণ। তার মানে ফর লুপে আমরা যা কাজ করছিলাম হোয়াইল লুপে করতে পারি, যদি হোয়াইল লুপ আরো অ্যাডভান্স আর অনেক কিছু করতে পারে, যেটা এখন আমি বুঝাইতে পারতেছি না। তবে এখানে যদি আমি 5 করে বাড়াতে চাইতাম, একবার 2, একবার 5, একবার 7, তাহলে হোয়াইল লুপ, ফর লুপে সম্ভব না। কারণ ফর লুপে 1 বাড়ালে 1 করেই বাড়বে, 2 বাড়ালে 2 করেই বাড়বে, 3 বাড়ালে 3 করেই বাড়বে। কিন্তু এখানে কিন্তু আমি কন্ডিশন দিতে পারি, যদি ইরাম হয় তো 5 করে বাড়বে, যদি উরাম হয় তো 7 করে বাড়বে, যদি ইরাম হয় তো 1 করে বাড়বে। এটা হোয়াইল লুপে দেওয়া সম্ভব, কাস্টমাইজ করা সম্ভব। আপাতত সেটা না করে এটা বুঝছি, এইটা বুঝলে এটারও শর্টকাট করতে পারি ভাইয়া এবং আপুগণ। ভাইয়া বলে এই জন্য বেশি আপনারা মন খারাপ করেন না, আপুদেরকেও ভাইয়া বলা যায়, ভাইয়াদেরকেও ভাইয়া বলা যায়, কিন্তু ভাইয়াদেরকে আপু বলা যায় না, ভাইয়ারা মাইন্ড করবে, এই জন্য ভাইয়া বলার প্র্যাকটিসটা বেশি করি। এইখানে আপনি ডাইরেক্ট দিতে পারেন, সেক্ষেত্রে হবে কি, এটাকে বলে ইনক্রিমেন্ট অপারেটর, আর কারো পিছে থাকা মানে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। এটার কাজ হবে কি, প্রিন্ট আই, তার মানে আয়ের মান 1 প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার একদম সাথে সাথে আয়ের মান 2 হয়ে যাবে। প্রিন্ট হয়েছে 1 কিন্তু আয়ের মান হয়ে যাবে 2। তাহলে এটা কাজ করবে বলে আমি আশা প্রকাশ ব্যক্ত করছি, কাজ করেছে। আরো একটা আছে ভাইয়া, আপনি এটা আগেও দিতে পারেন, সেক্ষেত্রে ইহাকে বলে প্রি ইনক্রিমেন্ট। এইটা কি করবে বুঝতেই পারতেছেন, তার মানে আয়ের মানে 1 ছিল, আগে 2 হবে, তারপর দিবে প্রিন্ট করবে। তার মানে এখন আমি পাবো হচ্ছে 2 থেকে 21। তাহলে কখনো প্রি ইনক্রিমেন্ট দরকার, কখনো পোস্ট ইনক্রিমেন্ট দরকার, সেটা কখন দরকার আমি জানি না, কিন্তু এখন আমার প্রি দরকার না পোস্ট দরকার? পোস্ট দরকার, এখন আমার প্রি দরকার নাই, কখনো প্রি দরকার হলে তখন দেখা যাবে। তাহলে আমরা শর্টকাটও শিখলাম, এইও শিখলাম, ওইও শিখলাম। ওকে, আরেকটাতে যাই। পিছনে কয়েকজনের চেহারা দেখতে পাচ্ছি না, ওর খালি নাক দেখতেছি ওর, আর এর চেহারাও দেখতে পাচ্ছি না। লুকায় থাকেন কেন? আপনারা কি কিছু করছেন আমি দেখে ফেলছি এরকম কিছু? একটু চেহারা না দেখলে আমার ভাল লাগে না, আর অন্য কোনো উদ্দেশ্য নাই আমার। p6.php, সবাই বিরক্ত, দীর্ঘশ্বাস ফেলতেছে, কাশতেছে, হাই তুলতেছে, চোখ কটমট করে তাকাচ্ছে। $a ইকুয়াল টু 90, হো আই ওয়াই, অনেকে বলে হুইল, আরে যা বলবি বল, ওইটা ওয়াইল বুঝাইলে হয়েছে। $a
লেস দেন ইকুয়াল টু 50 আমরা তো জানি আমরা এখানে প্রিন্ট করব $a 5 এর আউটপুট কি আসবে বলেন 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 ও মাই গড কি কথা বলেন আমার সাথে না দুটো পাস না একটা এই তো a ইকুয়াল টু কত কন্ডিশন কি ফলস না ট্রু তো কোন দিকে কাজ করবে যার কারণে এটা একবারও কাজ করে নাই তাহলে হোয়াইল লুপ আর ফর লুপের একটা প্রবলেম হচ্ছে এরা শুরুতে যদি কন্ডিশন ফলস হয় তখন কাজ করবে না মনে হবে যারা দুটোতে নাই বুঝা গেছে এখানে আমরা ডু হোয়াইল যদি শিখি ডু হোয়াইলের প্যাটার্নটা এরকম ডু হোয়াইলে আপনাকে প্রথমে বলতে হবে ডু বেটা আগে কাজ কর তারপরে এখানে হোয়াইল ঠিক আছে এবং এই জায়গায় একটা ব্যতিক্রম সেমিকোলন হবে কোনোদিন কন্ডিশনের শেষে সেমিকোলন হয় না কিন্তু ডু হোয়াইলে হবে ঠিক আছে এবার আউটপুটটা দেখি 90 এই ঘটনা কি a ইকুয়াল টু 90 আগে কাজ কর ওকে কাজ করি প্রিন্ট 90 প্রিন্ট হওয়ার সাথে সাথে এর ভ্যালু হয়ে গেছে 91 হোক তারপর হোয়াইলে এসে কন্ডিশন চেক করে দেখছে ফলস বের হয়ে গেছে ট্রু হইলে আবার যাই এখান থেকে বোঝা যায় ডু হোয়াইল লুপ গ্যারান্টি দেয় যে আমি একবার হলেও কাজ করব ঠিক আছে এই গ্যারান্টির আমার কাম আছে ওই যে 16 তলা বিল্ডিং এর কাজ হচ্ছে 7 ফিটে ওখানে এসে একজন বলতেছে এই রহিম তোর ছেলে মারা গেছে ও এখন সিদ্ধ করতেছে আরে আমার ছেলে মারা গেছে ছেলেকে এত ভালোবাসি এই ছেলে মারা গেছে আমি এখন কি করব দিল 7 থেকে লাভ 3-4 তলা পরে তার মনে হয়েছে আরে আমার তো ছেলে যাই এখনটায় একটু পরে আসেন 10 মিনিট হ্যাঁ তারপর একটু পরে তার মনে হয়েছে আরে আমি তো বিয়েই করিনি একদম নিচে গিয়ে যখন মাটির সাথে লাগবে তখন তার মনে হচ্ছে আরে আমার নাম তো রহিমই না আমার নাম তো আজাদ ঠিক আছে তো এই হচ্ছে এখানে ঘটনা আগে কাজ করলে সমস্যা আমি রিয়েল লাইফে এই 8-10 বছর ধরে কাজ করতেছি কোনোদিন ডু হোয়াইল লুপের রিয়েল লাইফে কোনো কাজ পাইনি এটার কাজ হচ্ছে ইন্টারভিউতে কোশ্চেন করবে ভাইভাতে আসবে বিভিন্ন রিটেন টেস্টে আসবে আপনারা কি বুঝছেন ডু হোয়াইলের কাজটা পার্থক্য কি আগে কাজ করে দেন কন্ডিশন চেক করে যার কারণে সে একবার হলো কাজ করে এবার লুপের সাথে আরো কিছু ব্যাপার আছে বলি বলবো এটা বলতেছে যে ডু কাজ করো কি কাজ করবে প্রিন্ট করো a কে তারপরে এর মান 1 বাড়াও প্রিন্ট করো a কে তারপর এর মান 1 বাড়াও 90 প্রিন্ট হবে এর মান কত হবে 91 তারপর কন্ডিশন চেক করে দেখবে ফলস বের হয়ে যাবে হোয়াইল লুপে এই সুযোগ ছিল কেন হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপনি কোথায় আছেন এখন আগে হোয়াইল লুপ কোথায় পরের বাচ্চা চান কোন আচ্ছা কপি করি p7.php এটার আউটপুট কি আসবে 1 থেকে 20 এখন লুপ তো আমার হাজার লক্ষ কোটি বার ঘুরতে পারে তাই না এখন 100 জনের জন্য ঘুরতে ওই যে বাংলাদেশের কথা বললাম আপনি যে আমাকে মেসেজ দিয়েছেন আর বাংলাদেশের আইন যদি ভালো হইতো আমি যদি একটা কেস করে দিতাম ওদের নাম্বার একটা ধামকি দিতাম ওরা আইন মানতে পারত তখন আমার নাম্বারটা কি করতো ব্লক লিস্টে দিত যে একে এই অপবিশ্বাসের মেসেজ দেওয়া যাবে না হাতে খেপছি তাহলে আমার নামটা এক্সেপশনে যাইতো না এরকম 1 থেকে 20 আমরা প্রিন্ট করতেছি এই 13 নাম্বারটা খুব চেচ্ছে এই আমাকে বারবার প্রিন্ট করবে না বা কোনো কারণে আমি 13 কে প্রিন্ট করব না এর আতব্য না 13 14 15 এরকম তাহলে আমি কি করব খালি 13 কে প্রিন্ট করব না 14 কে আবার প্রিন্ট করব তাই না তাহলে আমি কি করব এখানে একটা কন্ডিশন দিব ইফ দিয়ে বলবো $i যদি ইকুয়াল হয় 13 তাহলে এখানে আমি লিখব কন্টিনিউ যদি কোনো একটা কন্ডিশনে একটাই লাইন হয় যদি কোনো একটা কন্ডিশনের সাথে একটাই লাইন হয় তাহলে এই ব্র্যাকেট কষ্ট করে দেওয়ার দরকার নাই একটা লাইন সে বুঝতে পারে ঠিক আছে এখানে আমি বলতেছি যদি 13 হয়
কন্টিনিউ, লুপটা কন্টিনিউ কর, পরের কাজ করার দরকার নেই। তার মানে একটা লুপে যখন কন্টিনিউ পাবে, একটা লুপের ভিতরে যখন কন্টিনিউ পাবে, একটা লুপের ভিতরে যখন কন্টিনিউ পাবে তখন সে বাকি কাজগুলো করবে না, লুপটাকে আবার ঘোরাবে। তার প্রমাণ দেখি। সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা ক্লাস শেষে আজকে একটু কষ্ট করবেন। সেটা হচ্ছে যে আমাদের বায়োমেট্রিক ওয়ান দিয়ে দিতে হবে আপনাদেরকে আজকে, ওটা অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে ভ্যালিডেট থেকে। তো এটার জন্য মুস্তাফিজ ভাই আপনাদের সহযোগিতা করবে, আপনারা এক এক করে এটা দিয়ে তারপরে দিয়ে সবাই আগে গিয়ে চলে যাবেন না, ঠিক আছে? আচ্ছা, এবার আউটপুটটা দেখেন, 1 থেকে 12 পর্যন্ত কিন্তু আসছে, ওই 13 নাই, খেয়াল করছেন? কারণ 13তে এসে কন্টিনিউ হয়েছে, বাকি কাজগুলো আর হয়নি। বোঝা গেছে? এবার অন্য কাহিনীও হইতে পারে, সেটা হচ্ছে আমি 13কে খুঁজতেছি অথবা আমি 17কে খুঁজতেছি, তাহলে 17কে যদি আমি খুঁজে পাই তাহলে আর আমার কাজ করার দরকার আছে? 1 থেকে 1 কোটি কাজ হচ্ছে, এর মধ্যে আমি খুঁজতেছি 27কে। যদি 27কে আমি খুঁজে পাই আর ঘোরার দরকার আছে? অন্যদিকে চলে আসলেই হবে না? হ্যাঁ বলেন স্যার। বোঝেন নাই? 1 না, প্রিন্ট হবে 2 3 4 5 6 সবাই প্রিন্ট হবে, 12 পর্যন্ত প্রিন্ট হবে। যখন 13 আসবে তখন i ইকুয়াল টু 13, কন্টিনিউ। কন্টিনিউ পাওয়ার সাথে সে আবার লুপকে কন্টিনিউ করবে, অন্য কাজ করবে না। তারপরে আমি বুঝাইতে চাচ্ছি, কোনো একটা কাজে কাউকে যদি আমি বাদ রাখতে চাই তাহলে কন্ডিশন দিয়ে আমি কন্টিনিউ করে দিব, ঠিক আছে? তাহলে তাকে নিয়ে আর কাজ করবে না। তাকে আর প্রিন্ট করছে? 13কে করেনি। তাহলে লুপে কাউকে যদি আমি বাদ দিতে চাই অথবা স্কিপ করতে চাই অথবা কাউকে যদি আমি অ্যাভয়েড করতে চাই, তাকে আমি কন্টিনিউ দিয়ে দিব, এবং সেটা আমাকে কি দিয়ে দিতে হবে? কন্ডিশন দিয়ে। ওকে, তাহলে আপনার এরকম একটা দিতে হবে, 13 থেকে 19 না 13 আর 19, or $sign i equal 19, or একটা সংখ্যা একই সাথে 13 আর 19 কেমনে হয়? এন্ড হলে কি, এটা যদি 13 হয় আবার এটা যদি 19 হয় তাহলে তো হইল না। যদি 13 হয় অথবা 19 হয়, কেউ আমাকে বিশ্বাস করলো না, অর্থাৎ P7 আবার রান করি এবং দেখি 12 পরে 13 নাই, 18 পরে 19 নাই, ঠিক আছে? আমার মেয়ের মতো 18 20 নাই 30। এবার পরেরটাতে যাই। পরেরটাতে গিয়ে আমি 13কে খুঁজতেছি অথবা আমি 7কে টুকাই। যদি 7 হয়, আমি 7 খুঁজে পাইছি না, তাহলে 7 খুঁজে পাইলে আমি ব্রেক দিয়ে দিব এখানে। তাহলে হবে কি, 1 কাজ হবে, 2 কাজ হবে, কারণ আমি তো পাই নাই, 3 কাজ হবে। 7 এসে আমি খুঁজে বুঝে হুরে 7, ব্রেক। ব্রেক মানে লুপটা ভেঙে যাবে, আর কোনো কাজ হবে না। তাহলে কন্টিনিউ মানে কি, ওই লুপের ওই অবস্থায় কাজ না হয়ে পরের বার ঢুকতে যাবে। আর ব্রেক মানে হচ্ছে ওইখানে কাজ সামনে মানবে সব ক্লোজ, ঠিক আছে? তার প্রমাণ, তার প্রমাণ, তার প্রমাণ। সাথে এসে ব্রেক হয়ে গেছে এবং সাথেও কাজ করেনি, 6 পর্যন্তই শেষ। এগুলো পরে কিভাবে কাজ লাগবে সেটা পরে দেখা যাবে, আপাতত গ্রামারটা বোঝা গেছে। এখন আমি ছোট্ট 2টা প্র্যাকটিস করব। বলি, এ একটা ভেরিয়েবলে ধরেন 8 9 কিছু একটা আছে, বি আর একটা ভেরিয়েবল, সেইখানে 30 40 কিছু একটা আছে। আমাকে বের করতে হবে এর মাঝখানের জোড় সংখ্যাগুলো। বের করবো? তাহলে আপনারা রাগ না করলে আমি করে দিই। একটু মনোযোগ দিয়ে দেখি, p9.php, তাহলে এ অজ্ঞা ভেরিয়েবল যেটাতে আছে ধরেন 8, $sign b আর একটা ভেরিয়েবল যেটাতে আছে 33। এবার আমি একটা ফর লুপ নিব, $sign i equal to 1 2 কিছু না বলে আমি যদি বলি $sign a, তাহলে 8 থেকে শুরু হবে না? এরপর যদি আমি বলি $sign i less than equal $sign b, তাহলে 33 পর্যন্ত যাবে না? তারপর বলি $sign i plus plus, তাহলে এখন আমার লুপটা ঘুরবে 8 থেকে 33 পর্যন্ত। কত থেকে কত?
এ ভাই আপনাদের কথা সব ভিডিওতে উঠে যাইতেছে। এবার আউটপুট দেখি কই। আরে যা যা ইচ্ছা করে দিছি। তাহলে এখানে কি হবে? ওই সবই তো আসছে। আমার কি বের করার তো বেজোর। তাহলে হ্যাঁ জোর। আচ্ছা জোর খাটাই। তাহলে এখন ঘটনা হচ্ছে আমি তো সবই প্রিন্ট করতেছি। তাহলে এখানে একটা শর্ত হবে। সবাইকে প্রিন্ট করব না, শর্ত মানলে প্রিন্ট করব, ঠিক আছে? তাহলে শর্তটা কি? ইফ যদি i তো 8 হবে, 9 হবে, 10 হবে, তাহলে i কে ভাগ দিব 2 দিয়ে। কারণ ভাগ দিলে তো ভাগফল পাবো। ভাগফল দেখে বোঝা যায় জোর না বিজোর? ভাগশেষ দেখে বোঝা যায়। কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করিলে ভাগশেষ যদি 0 হয় তাহলে বোঝা যাবে ইহা 2 দ্বারা বিভাজ্য, এবং ইহাও বোঝা যাবে যে ইহা একটি জোড় সংখ্যা। তাহলে ইকুয়াল ইকুয়াল 0, কিন্তু ভাগফল তো না, এটা হলো ভাগশেষ। ভাগশেষ তাহলে পার্সেন্ট, ভাগফল হলে স্ল্যাশ। বোঝা গেছে? এই জন্য এটাকে বলে মড মডুলাস। মড মড মডুলাস। এই কন্ডিশন যদি হয়, ট্রু হয়, দেন প্রিন্ট করব, সবাইকে প্রিন্ট করব না, সত্য মানিয়া চলুন। এবার এখানে এসে আমরা দেখব শুধু জোরগুলা প্রিন্ট হয়েছে, তাই না? এবার আমরা প্রোগ্রামটাকে একটু বাড়াই। সেটা হচ্ছে এ হইতে বি পর্যন্ত যেই সংখ্যাগুলি সি দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোকে বের করব। তাহলে এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সি তো হয়তো আছে 13, তাহলে আপনার এ থেকে বি পর্যন্ত যে সংখ্যাগুলো 13 দিয়ে ভাগ যায় সেগুলোকে বের করতে হবে। বুঝা গেছে? পাক্কা? তাহলে বাড়াবো, এখানেই বাড়াই। $c ইকুয়াল টু 18, আর এইটাকে আমি বানাই 46, এইটাকে আমি বানাই 206। তাহলে 46 থেকে 206 পর্যন্ত 18 দিয়ে যেগুলো সংখ্যা যায় সেগুলোই বের করব। তাহলে এখানে আমার 2 এর জায়গায় কি দিতে হবে? c, আর কিছু চেঞ্জ করতে হবে না। রান করব। 18 নামতা হয়েছে 46 এর পর থেকে, আর 206 রাখবো। এই সব শয়তানগুলো 18 দিয়ে ভাগ যায়, বা এইগুলা 18 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে? তাহলে ধীরে ধীরে আমরা প্রোগ্রামিং এর লাইনে আসছি না? মাইন্ডটা সেট হচ্ছে না? এখন আপনাদের যেটা করতে হবে, সময় একটু শর্টকাট তো, আমি যদি আসলে 40 মিনিট ক্লাস নেই আসলে কিছু দেখাইতে পারবো না। মোটামুটি 1 ঘন্টার উপরে ক্লাস হবে, 2 ঘন্টা টানা হবে না। এই জন্য আপনাদের একটু 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু ভাবেন, নিজেদের মধ্যে ডিসকাস করেন, তারপর ভিডিও দেখে বাসায় কাজ করবেন। বাসায় যখন ভিডিওগুলো দেখবেন, আল্লাহর দয়া লাগে একটা কলম একটা সাদা কাগজ নিয়ে যে কোশ্চেনগুলো আসবে লিখবেন। পরের দিন আসতে আমি দেরি করি আর যাই করি, আমি না 10 ঘন্টা করে দেরি করে আসি। আপনারা কি কি কোশ্চেন দেখবেন যে সবাই ডিসকাস করলে টোটাল 100টা কোশ্চেন, এর মধ্যে 99টাই সলভ হয়েছে। যেই একটা পারবেন না ওইটা আসলে আমি আপনাদের বুঝাতে পারি, আবার সুন্দর করে সবাইকে বুঝাই দেব। এইভাবে জিনিসটা সিস্টেমেটিক, খুব সুস্থ, সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ, আন্তর্জাতিকভাবে সলভ। বুঝতে পারছেন? পাক্কা? আর ধীরে ধীরে আপনাদের প্রেশার বাড়বে, বাসায় কাজ বাড়বে, অন্য চিন্তা মাথা থেকে দূর করবে। এখন দুঃখের কিছু নাই, কাজ দেয় না, কান্নাকাটি কিছু হবে। একটু 5টা মিনিট মাথা ঠান্ডা করে ভাবেন, হ্যাঁ? তারপর 5 মিনিট পর আমি